ক্লাসে যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা দেখতেছিলাম যে আমরা ইউজ করি নরমালি ASCII, যে আমাদের ডে টু ডে লাইফে আমাদের কম্পিউটারে ASCII ইউজ করা। সেখানে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আসলে ৮ বিট করে নাম্বার লাগে। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ৮ বিট লাগে। সো এই ২৫ টা ক্যারেক্টারের জন্য আমার আসলে ২৫ ইনটু ৮ টোটাল ২০০ টা বিট লাগবে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে এই সেন্টেন্সটার দিকে তাকাইলে দেখা যাবে যে এখানে আছে অনেকবার। তো আমরা যদি কে একটা ছোট এনকোডিং দিতে পারতাম, মানে এর জন্য আমরা যদি এরকম কিছু একটা ছোট্ট এনকোডিং দিতে পারতাম ৮ ক্যারেক্টার না দিয়ে, তাহলে আমার অনেক ক্যারেক্টার মানে অনেক বিট সেভ হতো। সো এই সেভ করার চিন্তা থেকে আমরা একদিকে যাওয়ার চেষ্টা করতেছি। সো ওই সেভ করতে চাই। তো সেভ করার ফার্স্ট স্ট্র্যাটেজি কি ছিল? এই জিনিসপত্রগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি। সেভ করার ফার্স্ট স্ট্র্যাটেজি, এখন সেভ করা বলতে কি বুঝাচ্ছি এবং কোনটাকে আমি কমাবো? যেমন যেইগুলা বেশি আছে, যেমন আমরা ধরে নিচ্ছি আমাদেরকে এইরকম একটা হাইপোথেটিক্যাল ডিস্ট্রিবিউশন আছে, যেখানে আছে ৪৫ বার, আমাদের টোটাল ডিকশনারিতে আছে ৪৫ বার, আছে ১৬ বার। সো এইটার লেংথ যদি আমি কমাই তাহলে আমি লাভ বেশি করতে পারবো। এইটার লেংথ যদি আমি কমাই লাভ বেশি করতে পারবো। রাদার এগুলার চাইতে। আপনাদের লাস্ট ক্লাসে আমি এক্সপেকটেশন এর অনেক কিছু দেখাইছিলাম, বাট দিন শেষে জিনিসটা আপনাদের সিজিপিএ ক্যালকুলেশনের মতো, জিপিএ ক্যালকুলেশনের মতো। ওখানে কি হয়? যে কোর্সের গ্রেড বেশি, আপনাদের মনে হয় সবগুলা কোর্সে ৩ ক্রেডিট, রাইট? ৪ ক্রেডিটের কোনো কোর্স আছে? স্যার Third থিসিসটা or maybe হচ্ছে 4 thesis. ক্রেডিটের। Yes. এটা বাদে জীবনে আর কোনো ৪ ক্রেডিটের Right. কোর্স নাই? না তাইলে স্যার। এর চেয়ে কম ক্রেডিটের কোনো কোর্স আছে? একটা নন ক্রেডিট কোর্স আছে দেখছি, বাট ৩ বাদে কোনো ক্রেডিট নেই? না স্যার। ও তাহলে তো বিপদ। তাহলে তো হচ্ছে আপনারা আসলে লিটারালি যা গ্রেড পান ওইটাকে এভারেজ করলেই হয়। মানে ৪ দিয়ে বা ৫ দিয়ে ভাগ করলেই হয়, রাইট? মানে আপনাদের জিপিএ বের করে কিভাবে? আপনি প্রত্যেকটা সাবজেক্টে যত গ্রেড পাইছেন ওইটাকে যতগুলা কোর্স নিছেন জি ওইটা দিয়ে স্যার, ভাগ। এভারেজের মতো করেই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বেসিক্যালি মানে এভাবে। যেইখানে আসলে আমি আমি জানি না আপনারা এর আগে কোথাও ইউজ করছেন কিনা। বাট যেইখানে যেসব ইনস্টিটিউশনে ক্রেডিট ডিফার করে, যেমন কোন কোর্স থাকে ৪ ক্রেডিটের, কোন কোর্স থাকে ৩ ক্রেডিটের। আবার আমাদের আমি যেখানে পড়তাম বইটা সেখানে থিসিস হচ্ছে ৬ ক্রেডিটের। সো এই ক্রেডিট গুলাকে মানে ইনকর্পোরেট করে কিভাবে বলেন তো? যেটা করে সেটা হচ্ছে যেই ক্রেডিটটার বেশি সেই ক্রেডিটের দামও বেশি। মানে ৬ ক্রেডিটে আপনি যত গ্রেড পাইছেন ধরেন কত? 3.5, আর আপনি ৪ ক্রেডিটে পেলেন হচ্ছে কত? সে 4। বাট দিন শেষে এইটা মানে ৬ ক্রেডিটটাই আসলে বেশি ম্যাটার করবে, তাই না? মানে এইভাবে হচ্ছে মানে জিপি হিসাব করে। আপনার যদি ২ টা কোর্স থাকে, একটা ৬ ক্রেডিট, একটা ৪ ক্রেডিট। ৬ ক্রেডিটকে ৬ এ যত পাইছেন সেটা দিয়ে গুণ দিবে। ৪ ক্রেডিটকে ৪ এ যত পাইছেন মানে 4.00 এটা দিয়ে গুণ দিবে। সো দিন শেষে দেখা যাবে এইটার ইফেক্ট থাকবে বেশি, তাই না? এই সিজিপিএ টা তো হচ্ছে মানে আপনি যদি জাস্ট এভারেজ করতেন তাহলে কিন্তু আপনার সিজিপিএ আসতো মানে জাস্ট 2 দিয়ে যদি ভাগ করতেন তাহলে 3.75 আসতো। বাট ইন দ্যাট কেস কিন্তু আপনার কম আসবে, রাইট? কত আসবে? না ১৮ আর ২১ আর ১৬ তার মানে ৩৭। সো তার মানে আপনার এইভাবে আসবে 3.70। আর আমরা যদি জাস্ট ২ দিয়ে ভাগ করতাম তাহলে আসতো 3.75। কেন কম আসছে? কারণ যেইটার ক্রেডিট বেশি সেটাতে আপনি কম পাইছেন। সো এই যে ওয়েটেড বলে আরকি, এই জিনিসটাকে বলে ওয়েটেড এভারেজ। আমি কি বুঝাইতে পারতেছি? এটাকে বলে ওয়েটেড এভারেজ। এভারেজ ভালো কথা, বাট জাস্ট ২ দিয়ে ভাগ না করে যেইটার অকারেন্স বেশি, যেটার ইম্পোর্টেন্স বেশি সেইটাকে বেশি দিয়ে গুণ দিব, যেটার অকারেন্স বা ইম্পোর্টেন্স কম সেটাকে কম দিয়ে গুণ দিব। বোঝা যাচ্ছে? এটাকে বলে ওয়েটেড এভারেজ। এটা আমরা মানে অনেক জায়গায় দেখি। আমাদের কম্পিউটার সায়েন্স এর বেশিরভাগ কোর্সে এই জিনিসপত্র দেখা যায়। নেটওয়ার্কে দেখবেন, আমি লাস্ট ক্লাসে দেখাইছি। এই সরি কভারেজ না, সরি এভারেজ, সরি। এভারেজ করতেছি, বাট যেটার মানে দাম বেশি, গুরুত্ব বেশি সেটাকে মানে সেইটাকে গুরুত্ব বেশি দিচ্ছি। এই হচ্ছে কথা। এখন এই কথাগুলা কেন বললাম? এই কথাগুলা বললাম এই কারণে যে দেখেন আছে আমাদের লিস্টে বেশি বার আছে। এইটাকে আমাদের বেশি কমাইতে হবে। মানে লেংথ কমাইতে হবে। দেন পারলে এটার লেংথ আরেকটু কমাইতে হবে। সো প্রায়োরিটি হবে এইটা, দেন এইটা, দেন এইটা, এটা। তারপরের প্রায়োরিটি এটা। সো আমাদের টার্গেট থাকে এই লেংথ ম্যাক্সিমাম কমানো। সো এইটার জন্য নানা রকম স্ট্র্যাটেজি ছিল। দেখেন, প্রথম কথা হচ্ছে আজকে যদি আমরা ট্রাই করতাম কোন লেংথ, সবগুলা লেংথ ৮ বা ৩। আমাদের আসলে ৩ ক্যারেক্টার হইলে হয়ে যাবে। ৮ ক্যারেক্টার লাগবে না। আজকের মতো কিছু একটা যদি আমরা ট্রাই করতাম তাহলে কি হইতো? সবার লেংথ সমান। তাতে আসলে সেভিং হচ্ছে না।
এই যে এই জিনিসটা 45 বার আসছে আর এই জিনিসটা মাত্র 5 বার আসছে। এটা 45 বার পাঠাইতে আমার 45 ইন্টু 3 বিট খরচ হইতো। এটা 5 বার আসতেছে তাতেও আমার মাত্র 15 বিট খরচ হবে। রাদার আমি যদি এটাকে শুধু 0 দিয়ে করতাম তাহলে আমি লাভ বেশি পাইতাম। এই কথাগুলা কাউকে বলছি। সো আরেকটা তাহলে এই খুব একটা সেভিং করতে পারলাম না। নেক্সট উপায় কি হইতে পারে? নেক্সট ইন লাইন আমরা যেটা বলতেছি যে এই যে দেখেন সেভ করার একটা উপায় ছিল এই যে এটাকে 0 দিয়ে শুরু করা। নেক্সট কি ছিল 16 এটাকে 1। তাহলে 0 আর 1 এর পরে আমার মানে আমি যদি বাইনারি সিস্টেমে আগাই তাহলে নেক্সট থাকে হচ্ছে 1 0। তাহলে 1 0 দিব আমি হচ্ছে কাকে? 3 নম্বর যে আছে তাকেই। ও সরি 1 0 আচ্ছা আপনারা কি আমাকে কারেক্ট করে দিচ্ছেন না কেন? 0 1 এর পরের নাম্বারটা হচ্ছে 0 0 রাইট? মানে 2 ডিজিটের ফার্স্ট নাম্বার হচ্ছে 0 0। দেন 2 ডিজিটের সেকেন্ড নাম্বার হচ্ছে 0 1 1 0 1 1 এইভাবে আগাবে। যে 0 মানে 1 ডিজিট এটা 2 ডিজিট শুরু, তারপর 2 ডিজিট, দেন 2 ডিজিট 2 ডিজিট। তাহলে দেখেন এইভাবে কিন্তু আমার প্রচুর সেভিং হইলো। ক্যারেক্টারের প্রচুর সেভিং হইলো। যেমন কিন্তু আচ্ছা ক্যারেক্টারের সেভিং হইলো। কিন্তু লাস্ট ক্লাসে একজন একটা প্রবলেম বলছিল যে দেখেন আমরা পাঠাই দিলাম ধরেন যে আমার যেই ইয়াটা আমি পাঠাবো, যে মেসেজটা পাঠাবো সেটা হচ্ছে এবি। সো এবি কে এনকোডারকে বললাম এটাকে এনকোড করো। এনকোডার কি দেখবে? এ এর জন্য পাওয়া যাচ্ছে 0, বি এর জন্য পাওয়া যাচ্ছে 0 0। ভালো কথা। এই মেসেজটাকে এনকোড করে পাঠায় দিল, ট্রান্সমিশন হয়ে গেল। ডিকোডারের কাজ হচ্ছে এই মেসেজটাকে দেখে এই জিনিসটাকে উদ্ধার করা। ভালো কথা। কিন্তু ডিকোডার কিন্তু বিপদে পড়ে যাবে। কেমন বিপদে পড়ে যাবে? একটা 000 পাওয়া গেছে। এই 000 টার মানে কি এ এ এ নাকি এ বি কি বি এ? এটা বোঝার কি কোনো উপায় আছে? মাইশা, একটা 000 দেখা যাচ্ছে। এনকোডিং করছেন এই সিস্টেমে। কিন্তু আপনি যদি ডিকোড করতে যান, এই 000 এর মানে কোনটা এটা বোঝার কি কোনো উপায় আছে? ওকে। আ বোঝার কোনো উপায় নাই। সো যদি না থাকে তাহলে মানে আমাদের এই স্কিমও ফেলে দিতে হবে। সো তখন আমরা কি করব? স্কিমটা সমস্যা করতেছিল কেন? কারণ এই যে 0 সেটা হচ্ছে এটার মধ্যে প্রিফিক্স হিসেবে ঢুকানো আছে। আবার এই যে 1 সেটা এইটার মধ্যে প্রিফিক্স হিসেবে ঢুকানো আছে। সো আমরা চাচ্ছিলাম এমন একটা স্কিম যেখানে কেউ কারো প্রিফিক্স হইতে পারবে না। এই যে এটা এইজন্য বলতেছি প্রিফিক্স ফ্রি। কেউ কারো প্রিফিক্স হইতে পারবে না। সেই যে দেখেন এইরকম একটা এনকোডিং স্কিম যদি থাকে, কোনো একটা জিনিস কারো প্রিফিক্স না। সরি, কোনো একটা এনকোডিং কারো প্রিফিক্স না। এবং যেইটা বেশিবার আছে সেগুলাকে কম লেংথ এর এনকোডিং দেওয়া হচ্ছে। তাতে যেটা হবে সেটা হচ্ছে একটা সুবিধা হওয়ার সম্ভাবনা আছে। সো এইরকম আমরা কিছু একটা চাই। সো আমরা যদি এটা চেয়ে থাকি আমার এখন লাস্ট টাস্ক হচ্ছে এইটা যে কিভাবে আমি যেগুলো বেশি আসছে সেগুলাকে কম লেংথ এর এনকোডিং দিব এবং মেক সিওর করব কেউ কারো প্রিফিক্স হবে না। তো আমি যেটা বলছিলাম যে দেখেন FBA যদি থাকে কোনো অ্যাম্বিগুইটি ছাড়া আমরা বুঝতে পারবো। যেমন 100 থাকা মানে হচ্ছে কত? এই যে F দেন 101 মানে B কোনো অ্যাম্বিগুইটি নাই। আর 01 মানে হচ্ছে A। এই হচ্ছে কথা বুঝতে পারবো। তো লাস্ট ক্লাসে আমি যেটা বলছিলাম যে প্রিফিক্স ফ্রি এনকোডিং যদি আমরা চাই আমরা একটা ট্রি বানাইতে পারি। একটা ট্রি যদি বানাই এবং ট্রি এর লিফে যদি আমার নোটগুলা থাকে তাহলে প্রিফিক্স ফ্রি এনকোডিং পাওয়া যাবে। আপনাদেরকে বিলিভ করতে বলছিলাম। সো এইভাবে করে যদি আপনি আগান 0-1 তাহলে মানে 0-1 পাওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে ডি। বা এফ কে পাওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে 100। আর কেউ মানে 10 দিয়ে শুরু করে আর কোনো কিছু হইতে পারে না। কারণ ইউনিক একটা পাথে এফ কে পাওয়া গেছে। এর মধ্যে কোনো নোড নাই। এই রাস্তার মধ্যে কোথাও কোনো নোডকে পাওয়া যায় নাই বা কোথাও কোনো ক্যারেক্টারকে পাওয়া যায় নাই। ঠিক। সো এইভাবে ট্রি দিয়ে আমরা দেখতে চাই। আরেকটা জিনিস একটু খেয়াল করেন। বি এর এনকোডিংটা কত? 101 রাইট? তাপসে? বি এর এনকোডিং হচ্ছে জি 101। স্যার। এখন আমাকে একটু বলেন তো আপনারা কি ডেপথ বুঝেন? ট্রি এর ডেপথ, ট্রি এর হাইট এই টার্ম গুলার সাথে আপনাদের পরিচয় আছে? জি স্যার। ওকে। এইটার হাইট কত? 0 হাইট মানে হচ্ছে হাইট মানে কি? হাইট কোত্থেকে মাপে বলেন তো? আরিফ? পা থেকে ও শুরু করে স্যার মাথায় ফিতা ধরে নাকি মাথার ক্লিয়ার থেকে স্যার। শুরু করে পায়ে ফিতা ধরে? মানে হাইট কিভাবে মাপে পা মানুষ? থেকে শুরু করি। পা থেকে শুরু করে। মানে ওই যে এইখানে হচ্ছে ইয়েটা রাখে, ফিতার শুরুটা রাখে দেখে মাথায় দিয়ে দেখে যে কত হাইট হইছে। তো হাইট মাপতে মানে হাইট মাপা শুরু হয় হচ্ছে নিচের থেকে। আর ডেপথ মানে উল্টাটা যে আপনি কত ডিপ, আপনি কত নিচে। ওকে?
সো আরিফ বলল হচ্ছে এটার হাইট 0। কথাটা ঠিক না। এটার হাইট 0 না। এটা সবচেয়ে উঁচুতে ডেপথ আছে। 0। সো এটার ডেপথ হচ্ছে 0। ডেপথ মানে কত নিচে আছে, হাইট মানে কত উঁচুতে আছে। সো এটার ডেপথ 0। এই নোডগুলার ডেপথ হচ্ছে 1। এইখানে যে নোডগুলো আছে তাদের ডেপথ হচ্ছে 2। এন্ড ফাইনালি এদের যে ডেপথ সেটা হচ্ছে 3। তাপস একটু খেয়াল করে দেখেন, এই যে নোডগুলার ডেপথ যত, এগুলার ক্যারেক্টারে ঠিক ততগুলা বিট আছে না? এই জিনিসটাকে আপনারা খেয়াল করতে পারতেছেন? দেখেন, এটার ডেপথ এই জি যে স্যার। সবগুলা নোডের কেন? তার কারণ তো খুবই স্বাভাবিক। আমি এখানে আসছি কিভাবে? লেফটে যাই আর রাইটে যাই। আইদার 0 হচ্ছে না হলে 1 হচ্ছে। তার মানে আসলে কি হচ্ছে? একটা বিট আমার এনকোডিং এ ঢুকে যাচ্ছে। যেমন 101 পাওয়ার উপায় কি? 1 0 1। এই যে ডেপথ 1 2 3। 3 ডেপথ মানে 3টা ক্যারেক্টার। সেই হচ্ছে কথা যে আমার এটা বোঝার মানে এই ২টা জিনিস কিন্তু আলাদা বাট চমৎকারভাবে মিলে গেছে। মনে হচ্ছে এটাই হওয়ার কথা। বাট এটা আবিষ্কার করতেই ৪০ বছরের মতো লাগছে। যে এইভাবে যদি আমি ট্রি দিয়ে বানাই তাহলে আমার এনকোডিং এর লেংথ হবে ট্রি এর ডেপথ এর সমান। খেয়াল করে দেখেন, এদের এনকোডিং এর লেংথ 2, ট্রি এ এদের ডেপথ হচ্ছে 2। এদের এনকোডিং এর লেংথ 3, ট্রি এ এদের ডেপথ হচ্ছে 3। সো ডেপথ আর লেংথ একই কথা। এনকোডিং এ লেংথ যত, আমি যদি ওই এনকোডিং দিয়ে ট্রি বানাই তাতে ডেপথ তত, একই ভ্যালু। সারা বোঝা যাচ্ছে? সো what we are trying to আমরা যেটা মেজার করতে চাচ্ছিলাম লাস্ট ক্লাসে, এইটার আগের স্লাইডে এসে পরের স্লাইডে এসে থামছিলাম, সেটা হচ্ছে একটা ট্রি কত ভালো। সেটাই, একটা ট্রি কত ভালো সেটা বোঝা যাবে যে টোটাল কস্ট যাতে আমার কম হয়। তো কস্ট মানে কি? যত কম বিট খরচ করে আমি ইনফরমেশন পাঠাইতে পারি অন এভারেজ। তার মানে কি? যেই জিনিসগুলা বেশি বেশি আছে সেগুলোর জন্য আমার কম বিট খরচ করতে হবে। যেই জিনিসগুলা কম কম আছে সেগুলোর জন্য আমার বেশি বেশি বিট খরচ করতে হবে। এই হচ্ছে আমার টার্গেট ছিল। সো এইটা হচ্ছে আমার টার্গেট। তার মানে কি দেখেন, একটু খেয়াল করেন, এতক্ষণ যে আলোচনা করলাম যে তাহলে কস্ট মানে কি? একটা ট্রি এর কস্ট হচ্ছে এরকম একটা জিনিস যে প্রবাবিলিটি কত ইনটু ডেপথ কত বা লেংথ কত। একটু খেয়াল করে দেখেন এই যে এই জিনিসটা, যে আমি যে ট্রি বানাইলাম তার মানে আমি যে একটা এনকোডিং দিলাম। খেয়াল করেন, আমার একটা এনকোডিং স্কিম মানে যে একটা ট্রি, এটা কি বোঝা যাচ্ছে? মানে একটা এনকোডিং স্কিম আসলে একটা ট্রি এর করেসপন্ডিং। এটা কি বোঝা যাচ্ছে এই কথাটা? মানে আমি যদি আপনাকে একটা ট্রি দেই তাহলে আপনি সেখান থেকে একটা এনকোডিং স্কিম পাবেন। আমি যদি আপনাকে একটা এনকোডিং স্কিম দেই সেখান থেকে আপনি একটা ট্রি বানাইতে পারবেন। জাস্ট লাইক দিস। যেমন এখানে ট্রিটা দেওয়া আছে, এখান থেকে এনকোডিং স্কিম বের করা খুবই সোজা। কি এনকোডিং স্কিম? আমি এই যে ধরেন এই নাম্বারগুলো দিলাম না আপনাকে, আপনাকে এই নাম্বারগুলো বের করতে হবে। এটাই এনকোডিং স্কিম। তার মানে কোন ক্যারেক্টারকে কোন নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে এ পাওয়ার জন্য কি করতে হবে? ট্রিতে যেতে হবে। তাহলে এ মানে 00, বি ডি মানে 01। এই যে ট্রি দেখে দেখে এই ক্যারেক্টার গুলা বানানো, ক্যারেক্টারের বিট রিপ্রেজেন্টেশন বানানো, এটাই হচ্ছে এনকোডিং স্কিম। তো আপনাকে এটা দিলে এটা বের করতে পারবেন, এটা দিলে এটা বের করতে পারবেন, তাই তো নাকি? কারণ দুইটা একই জিনিস, মানে দুইটা একটা একটা ইকুইভ্যালেন্ট। সো ইফ দ্যাটস দ্য কেস, তাহলে একটু খেয়াল করে দেখেন আমি যেই জায়গায় ছিলাম সেটা হচ্ছে ট্রি এর কস্টটা কি? ট্রি এর কস্ট হচ্ছে একটা নাম্বার আসার প্রবাবিলিটি যত বেশি বা একটা ক্যারেক্টার আসার প্রবাবিলিটি যত বেশি ইনটু সেটার লেংথ। তার মানে যেটা বেশি প্রবাবিলিটি আমার চেষ্টা হবে সেটার লেংথ খুব কম রাখা। যেটার প্রবাবিলিটি বেশি আমার চেষ্টা হবে সেটার লেংথ কম রাখা। কেন? কেন খেয়াল করে দেখেন, আমার টার্গেট কি? কস্টকে মিনিমাইজ করা না ম্যাক্সিমাইজ করা? কস্টকে কি আমি মিনিমাইজ করব না ম্যাক্সিমাইজ করব? মিনিমাম। মানে বলার কিছু নাই, এটা অলরেডি যা আছে তাই। আমি ফিক্স করতে পারি হচ্ছে লেংথ কত হবে, কাকে কত লেংথ দিব, কাকে ছোট লেংথ দিব, নাকি এ কে ছোট লেংথ দিব, নাকি এ কে অনেক বড় লেংথ দিব, এটা আমি ঠিক করতে পারি। এটা আমার হাতে। তো আমি যেটা বলতে চাচ্ছি বেসিক্যালি এক কথায় সেটা হচ্ছে যেটার প্রবাবিলিটি বেশি সেটাকে আমি ছোট লেংথ দিব, যেটার প্রবাবিলিটি কম সেটাকে আমি বড় লেংথ দিব। এই তার মানে যেটার লেংথ আর ডেপথ যেহেতু একই, তার মানে যেটার প্রবাবিলিটি বেশি সেটার ডেপথ হবে কম ট্রিতে, যেটার প্রবাবিলিটি কম সেটার ডেপথ হবে বেশি। এই হচ্ছে কথা। তাহলে খেয়াল করে দেখেন এই কথাই আমি একটু আগে বললাম। ওকে, তাহলে এখন দেখেন আমরা একটা গ্রিডি অ্যালগরিদম ডিজাইন করি এইরকম একটা ট্রি বানানোর জন্য।
আমাকে যদি একটা মানে ইয়ে দেওয়া থাকে, প্রবাবিলিটি দেওয়া থাকে, প্রত্যেকটা ক্যারেক্টার কতবার আসছে সেই কথাগুলা বলা থাকে, তাহলে আমি একটা গ্রিডি অ্যালগরিদম ব্যবহার করে একটা ট্রি বানায় ফেলতে পারি। কি ধরনের গ্রিডি অ্যালগরিদম? গ্রিডি অ্যালগরিদম মানে কি? গ্রিডি অ্যালগরিদমের মানে সেটা আমরা আগের দিন বলছিলাম। সেটা কি ছিল? ছিল হচ্ছে আমরা গ্রিডি উপায়ে ট্রি বিল্ড করব। মানে গ্রিডি উপায় বলতে এখন আমার হাতে অনেকগুলো অপশন, একটা কাজ যেকোনো একটা কাজ করব, করে এই কাজটাই রিপিট করতে থাকবো। ওই যে ডিভাইড এন্ড কনকোয়ারে যেমন একটা প্রবলেম সলভ না হইলে মেইন প্রবলেম সলভ হইতো না, তা না। একটা প্রবলেম হবে, হুট করে একটা সলভ করব, ছোট একটা ভার্সন পাবো। এরকম একটা একটা করে কমাইতে থাকবো। এই সো একটু খেয়াল করে দেখেন, তাহলে যেই ক্যারেক্টার গুলা কম সংখ্যক বার আসছে, কি বলতেছিলাম? তাদের লেংথ হবে বেশি। কারণ তাদেরকে যদি আমি কমাই তাহলে আমার সেভিং বেশি হবে না। যেই ক্যারেক্টার গুলা বেশি বেশি সংখ্যক আসছে আমাদের কাছে, অনেক বেশি আসছে, তাদের লেংথ যদি আমি কমায় ফেলি তাহলে আমি লাভ বেশি পাবো। তার মানে কি? যেই ক্যারেক্টার গুলা কম সংখ্যক বার আসছে তাদেরকে ট্রি এর নিচের দিকে পাঠায় দিব। আরিফ বোঝা যাচ্ছে? তাদের ডেপথ হবে বেশি। স আ আ তাদের ডেপথ হবে কম, সরি। খেয়াল করে দেখেন। মানে তাদেরকে আমি ট্রি এর নিচের দিকে পাঠায় দিব। তার মানে তাদের এনকোডিং এর লেংথ হবে বেশি। যেই ক্যারেক্টার গুলা কম সংখ্যক বার আসছে তাদের লেংথ হবে বেশি। লেংথ বেশি হইলে কি করতে হবে? লেংথ বেশি হইলে তাদেরকে যত নিচে সম্ভব তত নিচে পাঠাইতে হবে। এসাবা বোঝা যাচ্ছে? আপনি লাস্ট ক্লাসে প্রবাবলি ছিলেন না। সো একটু লাগতে পারে। বাট দেখেন। সো কি করতেছি আমরা? আমরা এরকম কিছু নোট বানাবো। নোটে কি থাকবে? মানে আমাদের কাছে এরকম জিনিস থাকবে। সেখানে থাকবে কি? প্রত্যেকটা ক্যারেক্টার আর ওই ক্যারেক্টারটা কয়বার আছে আমাদের ডিকশনারি। ক্যারেক্টার কয়বার আছে? ক্যারেক্টার কয়বার আছে? কি করব? সবচেয়ে ছোট যেই জিনিসগুলা আসছে, সবচেয়ে ছোটগুলাকে ধরবো। ২ টা ছোটকে ধরে ১ করে দিব। এইখানে সবচেয়ে ছোট কে আছে? ট্রি বানানোর আগে আমি হচ্ছে সবগুলাকে এরকম একটা একটা করে নোট বানায় নিলাম। ভালো কথা। এখানে সবচেয়ে ছোট নাম্বার কে আছে? মানে সবচেয়ে ছোট অকারেন্স কার? এফ এর আর ই এর, রাইট? হ্যাঁ। এই ২ টাকে একসাথে করে দিব। এই ২ টাকে একসাথে করে দিব কিভাবে? এরকম। তাহলে ই আছে ৯ বার, এফ আছে কয়বার? ৫ বার। তাহলে এই ২ টা মিলায়ে কতবার আছে? ১৪, রাইট? বোঝা যাচ্ছে? ঠিক আছে। এই ২ টা মিলায় আছে ১৪ বার। আমরা ধরে নিচ্ছি এই একটা নতুন নোট বানাইছি। এটা লেফট চাইল্ড, তার মানে 0 পাইলে ই হবে এই পাশে 1। লেফটে গেলে 0, রাইটে গেলে 1। ইচ্ছা মতো। আপনি উল্টাটাও করতে পারবেন, কোন সমস্যা নেই। এখন খেয়াল করেন, তাহলে এই ২ টা নোট মিলায়ে এই নোটটা বানাইলাম। তাহলে আমার এরা বাদ। এখন এইখানে কয়টা নোড আছে? আগে ৬ টা ছিল। এখন কয়টা নোড আছে? ৪ ৫ টা। ১, ২, ৩, ৪, ৫ টা ৫ টা এটা সহ। এদের মধ্যে সবচেয়ে মিনিমাম ২ টা বের করেন। কোন ২ টা মিনিমাম? কোন ২ টা মিনিমাম? 12 হ্যাঁ, 12 আর 30 মানে বি এন্ড সি। তাহলে আবার যেই কাজ করছিলাম সেই একই কাজ করব। ১২, ১৩ যোগ করলে হয় ২৫। এটা বাদ, এটা বাদ। তার মানে ২ টা করে নোট মিলায় একটা বানাচ্ছি, একটা ফেলে দিচ্ছি। এখন ৫ টা নোট থেকে ৪ টা নোট হয়ে গেল। ১, ২, ৩, ৪। এখন ছোট ২ টা কোনটা? ডি এন্ড রাইট ডিএন হচ্ছে এই যে হ্যাঁ, মানে এই যে হাইব্রিড নোটটা। তাহলে দেখেন, এদের ২ জনকে মিলায় একটা নতুন নোট বানাবো। ১৬ আর ১৪ যোগ হয়ে ৩০ হবে। তাহলে এটার ডান পাশে গেলে 1, বাম পাশে গেলে 0। ভালো কথা। এখন ৩ টা বাকি আছে। এই ৩ টার মধ্যে ছোট কোন ২ টা? এই যে এই ২ টা। ২৫ আর ৩০, রাইট? ৫৫। লেফটে গেলে 0, রাইটে গেলে 1। ওকে, ভালো কথা। এখন কয়টা নোট বাকি আছে? ২ টা। ২ টা মিলায়ে একটা নোট বানাবো, শেষ। ৪৫ আর ৫৫ ১০০। তার মানে আমার ১০০% ক্যারেক্টারই হয়ে গেল। রাইটে গেলে 1, লেফটে গেলে 0। শেষ। আমার ট্রিটা বিল্ড হয়ে গেল। খেয়াল করে দেখেন, ট্রিটা আমি রাখলাম। এই হচ্ছে আমার ট্রি। ট্রিটাকে আমি আবার একটু পরে আবার ঠিকঠাক করে আঁকতেছি। বাট অলরেডি ওরাও এঁকে দিছে। এই ২ টা হবে। ২ টা মিলায় ৩০ হবে, ভালো কথা। লেফটে গেলে দেখেন, খেয়াল করেন, লেফটে গেলে 0, রাইটে গেলে 1।
খেয়াল করেন আমি কিন্তু এই কথাটা বারবার বলতেছি, পরীক্ষায় এগুলো উল্টাপাল্টা হয়ে আসে। লেফটে গেলে 1 দিয়ে দেয়, রাইটে গেলে 0 দিয়ে দেয়। তখন অনেক আপনাদের বিপদ হয়। এই বিপদ হওয়া যাবে না। এই যে 1 0 এটা আমরা জাস্ট দিছি। আমরা উল্টাটাও করতে পারি এই। আর 1 0 না দিয়ে 1 2 ও দিতে পারি। তাতে কিছু আসে যায় না। এই আরকি জাস্ট এক লেংথ আপাতত এটাই জাস্ট ম্যাটার করে। তাহলে খেয়াল করে দেখেন এই যে 30 এই ২ টা এবার যোগ হবে 55 দেন যোগ হবে। এই হচ্ছে আমার টোটাল ট্রিটা। এইভাবে যদি আমি ট্রি বিল্ড করি তাহলে কি হইলো দেখেন প্রত্যেকের এনকোডিং কি হইলো? A এর এনকোডিং হইলো 0। খেয়াল করছেন? A এর এনকোডিং কি হইলো? অনলি 0 রাইট? B এর এনকোডিংটা কি? সারা B এর এনকোডিংটা কত? ওকে আপনার কথা শোনা যাচ্ছে না। মাইক আপনি আনমিউট করছেন বাট স্টিল সো B এর এনকোডিং হচ্ছে 1 0 0 1 0 0 ওকে। C এর এনকোডিং হচ্ছে 1 0 1 ঠিক একইভাবে 1 1 0 এটা হচ্ছে 1 1 1 0 সরি হ্যাঁ আর এটা হচ্ছে 1 1 1 1 এই তাহলে কি হইলো তাহলে কি করলাম আসলে এইভাবে আপনাকে ট্রি বিল্ড করতে পরীক্ষায় দিতে পারে আপনাকে কি করবে আপনাকে একটা ইংলিশ সেন্টেন্স যদি বলে দেয় তাহলে আপনাকে দেখতে হবে ওখানে কয়টা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টার কয়বার করে আছে তারপর আপনি হচ্ছে এই এরকম একটা নোটগুলা বানাবেন নোটগুলা বানায় রিকার্সিভলি ছোটগুলা নিয়ে বড় নোট বানাবেন ছোটগুলা নিয়ে বড় নোট বানাবেন এটা একটা বাচ্চাদের কাজ এই কাজটা 5-6 বার করার পরেই মানে যতগুলা নোট আছে তার চেয়ে একবার কম করবেন আপনার অ্যালগরিদম ট্রি বিল্ড হয়ে যাবে এক আরেকটা হইতে পারে সেটা হচ্ছে আপনাকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে সেটা বলতেছি এক হচ্ছে আপনাকে এরকম ইংলিশ সেন্টেন্স দেওয়া থাকতে পারে যেখানে আমি ট্রি বানাচ্ছি যেটা আমি মাত্র করলাম সেকেন্ড যে প্রবলেমটা থাকতে পারে সেটা হচ্ছে আপনাকে এরকম একটা ট্রি দিয়ে দিলাম ঠিক আছে এরকম একটা ট্রি আমি আপনাকে বলে দিলাম এবং আপনাকে একটা ইংলিশ সেন্টেন্স দিলাম যে এইটার এনকোডিং কি হবে যেমন আমি যদি আপনাকে একটা সেন্টেন্স দিই যে এফ এ সি সি টি টি তো নাই এফ এ সি সি ডি এইটাকে এনকোড করো তাহলে এনকোড কিভাবে করব এইটাকে এনকোড করব কিভাবে এফ হচ্ছে এফ এর জন্য আমরা ক্যারেক্টার পাইছি 1111 চারটা 1 এফ এর জন্য যা তা দেখবো মানে জাস্ট ট্রি ঘুরে ঘুরে আমি দেখবো কত হয় এই তো আপনাকে আইদার এনকোড করতে দেওয়া হবে ট্রি দিয়ে অথবা ট্রি দিয়ে ডিকোডও করতে দেওয়া হইতে পারে যে আপনাকে এমন একটা ইয়া দেওয়া আছে যে ধরেন এফ দেওয়া থাকলে যেমন আপনি 111 লিখতে পারবেন সরি ঠিক 111 দেওয়া চারটা 1 দেওয়া থাকলে আপনি বুঝতে পারবেন এটা এফ তাই না আরিফ ঠিক আছে যেমন জাস্ট এনকোড ডিকোড দুইটাই তো আপনি করতে পারবেন আপনাকে যদি এই ট্রিটা দেওয়া থাকে এই ট্রিটা হচ্ছে আপনার চাবি এটা দিয়ে আপনি তালা লাগাইতেও পারবেন এটা দিয়ে আপনি তালা খুলতেও পারবেন এনকোডও করতে পারবেন এরকম ক্যারেক্টার দেওয়া থাকলে এটাকে বাইনারিতে চেঞ্জও করতে পারবেন বাইনারি দেওয়া থাকলে এটাকে আপনি ইয়েও করতে পারবেন বাট একটু খেয়াল রাখতে হবে যে এই যে আপনি কোডগুলা দিচ্ছেন সেগুলা প্রিফিক্স ফ্রি হচ্ছে কিনা একটা প্রিফিক্স হয়ে যাচ্ছে কিনা ঠিক আছে তো আপনি যদি এইভাবে মানে হাফম্যানের মতো করে ট্রিটা বিল্ড করেন তাহলে আমরা গ্যারান্টি দিতে পারি যে আপনার যে এনকোডিংটা পাওয়া গেছে সেটার কস্ট হবে মিনিমাম কস্ট সেকেন্ড যে জিনিসটা আমরা গ্যারান্টি দিতে পারি সেটা হচ্ছে এখানে কেউ কারো প্রিফিক্স হবে না খেয়াল করে দেখেন কেউ কারো প্রিফিক্স না এই ট্রিটাকে একটু সুন্দর সাজিয়ে গুছায় লিখছে দেখেন এখানে কেউ কারো প্রিফিক্স না কেউ কারো প্রিফিক্স না প্রিফিক্সের সংজ্ঞা কি একটা স্ট্রিং এ বি আরেকটা স্ট্রিং এর প্রিফিক্স হবে তখনই যখন এই এবিটা ফুললি এবিসিডি এর মধ্যে থাকে যেমন এবিডি আর এবিসিডি একটা কিন্তু একটা প্রিফিক্স না কেন কারণ এবিডি পুরাপুরি এটার মধ্যে নাই কিন্তু এটা যদি এবিডি না হয়ে এবিসি হইতো তাহলে প্রিফিক্স হইতো এই এবিসিটা এইটুকুর মধ্যে পুরাপুরি আছে এই তাহলে ওই সিস্টেম ফলো করলে কেউ কারো প্রিফিক্স না সো হাফম্যান এনকোডিং আমাদেরকে কি দেয় হাফম্যান এনকোডিং আমাদেরকে যে এক্সপেক্টেড কস্ট এটা লাগবে না আপনাদের সো এই অ্যালগোরিদমটা বেসিক্যালি কি করতেছে সেটার 4 লাইনের একটা কোড দেখেন খেয়াল করেন সো আমাদের অ্যালগোরিদমটা দেখাচ্ছি আমরা সো ফার্স্টে আমরা কি করব একটা নোট বানাবো প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে নোট সেখানে কি থাকবে লেটারটা কি এবং তার ফ্রিকোয়েন্সি কত মানে কয়বার করে আসে
এইরকম করে যতগুলা ক্যারেক্টার ততগুলোর জন্য একটা করে নোড হয়ে গেল। নেক্সট ইন লাইন আমরা কি করব? কারেন্ট মানে হচ্ছে কারেন্ট নামে আমি একটা প্রায়োরিটি কিউ বা কিছু একটা রাখবো যেখানে সবগুলা নোড থাকবে। খেয়াল করেন কারেন্ট নামে আমি একটা প্রায়োরিটি কিউ রাখবো। প্রায়োরিটি কিউ তো আপনারা চিনেন, রাইট? অলরেডি আপনারা ওই যে ডায়াক্সটার অ্যাসাইনমেন্টটা করছেন। ওখানে প্রায়োরিটি কিউ লাগছে। হিপ বাইনারি হিপ, তাই না? প্রায়োরিটি কিউ ছাড়া কি আপনারা কেউ ডায়াক্সটা করছেন? আমি করছি। আপনি জমা দিয়ে দিচ্ছেন জি, প্রায়োরিটি কিউ ছাড়া? জি। তাহলে আপনি প্রায়োরিটি মেক শিওর করছেন কিভাবে ডায়াক্সটা? করছি, এখন কোড দেখে আর কি ইয়া করতে হবে, মনে নেই। না মানে আপনি কি অ্যারেটা ফুললি ট্রাভার্স করছেন? মানে কোনো প্রায়োরিটি এনশিওর করেন নাই? যেটা মিনিমাম সেটা নেওয়ার কোনো ব্যবস্থা করেন নাই? হ্যাঁ, করছি তো। আমি আচ্ছা, তো সেটাই। মজা না। সেটাই। মানে আপনি যদি সেটা না করেন তাহলে কিন্তু 0 পাবেন। খেয়াল করেন। হ্যাঁ, হ্যাঁ, তা তো হবেই। নাহলে সেটাই। ডায়াগ্রাফ তো হবেই না। সেটাই। নাহলে ডায়াক্সটা হবে না। হ্যাঁ, যাই হোক আপনি কোনোভাবে প্রায়োরিটি মেক শিওর করছেন। আপনি মনে হয় হিপ নামের ডেটা স্ট্রাকচারটা ইউজ করেন নাই। বাট দিন শেষে আপনাকে প্রায়োরিটি মেক শিওর করতেই হইছে এবং প্রায়োরিটি কিউ নামের অ্যাবস্ট্রাক্ট জিনিসটা ইউজ করতে হইছে। হয়তো ডিরেক্ট জি, জি। প্রায়োরিটি হ্যাঁ, সেটাই। প্রায়োরিটি আপনাকে সামহাউ মেক শিওর করতেই হবে। তো আমরা কি করব? একটা প্রায়োরিটি কিউ নিব। সেখানে সবাই থাকবে শুরুতে। সো যার সংখ্যা যত কম, যে যত মিনিমাম তার প্রায়োরিটি তত বেশি। সো আপনারা যদি ডায়াক্সটা করে থাকেন এই কোড করতে আপনাদের ৩ মিনিট লাগবে। লিটারালি ৩ মিনিট। সো একটা প্রায়োরিটি কিউ বানাবেন, সেটার নাম হবে কারেন্ট। সেখানে সবাই থাকবে। তারপর কি করব? ওই প্রায়োরিটি কিউটার লেংথ যতক্ষণ ১ এর চাইতে বেশি, তার মানে যতক্ষণ ১ এর চেয়ে বেশি নোড আছে, ততক্ষণ আমি কি করব? একটা কাজ করব। ২ টা নোড পিক করব যাদের হচ্ছে মিনিমাম, যাদের এই ভ্যালু গুলা ফ্রিকোয়েন্সি মিনিমাম। যেটা আমি এইমাত্র করলাম। সেই ২ টা নোড পিক করলাম। এটা আর এটা, এক্স আর ওয়াই। তারপরে এই ২ টাকে ফালাই দিয়ে একটা নতুন নোড বানাবো। সেটার ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে এদের ২ টা ফ্রিকোয়েন্সির যোগফল। এই। আর ক্যারেক্টারটা কি? ক্যারেক্টার তো এখানে কিছু নাই। মানে এফ আর ই কে একসাথে করলে তো কিছু হয় না। এটা জাস্ট একটা ইন্টারমিডিয়ারি নোড। এটার আসলে কোনো মানে নাই। এই। সো এটার ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে জাস্ট এক্স এর ফ্রিকোয়েন্সি আর ওয়াই এর ফ্রিকোয়েন্সির যোগফল। এই, এই কাজ করব এবং ট্রি থেকে হচ্ছে এক্স আর ওয়াই কে ফালাই দিব। জি, এক্স আর ওয়াই কে রিমুভ করে দিব। কারেন্ট কে ঢুকায় দিব। কারেন্টের লেফটে থাকবে এক্স, কারেন্টের রাইটে থাকবে ওয়াই। এই ৩ টা কাজ করব। শেষ। ২ টা নোড নিব। নতুন একটা নোড বানায় এদের যোগফলটা নোডে ঢুকায় দিব। দিয়ে এদেরকে রিমুভ করে এটাকে ঢুকায় দিব। এই কাজ যদি আমি করি, যতবার করব ততবার আমার কয়টা করে কমবে বলেন তো? একটা করে। একটা করে কমবে। ইয়েস, প্রতিবার একটা করে কমবে। কারণ ২ টাকে একসাথে করে একটা বানাচ্ছি। তাহলে প্রতিবার একটা করে কাটা যাচ্ছে। পরের বার আরো ২ টাকে একসাথে করে আরেকটা বানাচ্ছি। তাহলে আরেকটা কাটা যাচ্ছে। এই। সো এইজন্যই বলছে যে প্রতি দফায় আমি আসলে এটা না বললেও হইতো বা n-1 টাইমস চালাইলেও হইতো। একই কথা। সো আপনার কাছে যতগুলা ক্যারেক্টার আপনি n-1 টাইমস যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে আপনার দিন শেষে একটা নোড থাকবে ট্রিতে। যেটা আমরা একটু আগে দেখাইছিলাম। স্যার, এভাবে হ্যাঁ, বলেন। ওই যে হিপ ইউজ করলে, মানে হুম। প্রায়োরিটি কিউ ইউজ করলে তখন তো খালি স্মলেস্ট নাম্বারটা খালি ওরা সামনে রাখে। তখন আমি এরকম ২ টা বাই করতে পারবো না একবারে। কেন? এইটা বের করবেন আগে। এক্স কে আপনি বের করে নিবেন। এই যে আপনি ওদের এই যে এক্স হচ্ছে ধরেন মিন কি বলে? এক্সট্রাক্ট মিন। ওয়াই হচ্ছে আপনার আরেকটা হচ্ছে এক্সট্রাক্ট মিন। পরপর ২ বার যদি আপনি মিনিমাম এক্সট্রাক্ট করেন। আমি কি বুঝাইতে পারতেছি? পরপর ২ বার যদি আপনি মিনিমাম এক্সট্রাক্ট করেন, ১ম বার যদি মিনিমাম এক্সট্রাক্ট করেন এটা চলে গেছে। হুম। ও আপনার কথা আমি বুঝছি। আমরা হচ্ছে সুডো কোডের বেসিসে বলছি। আপনি বেসিক্যালি যেটা করবেন, আপনি এক্সট্রাক্ট মিন যদি করেন তাহলে এটা তো চলেই গেল। দেন আবার যদি এক্সট্রাক্ট মিন করেন তাহলে এটা চলেই গেল। আমার ট্রি এর অবস্থা আছে এরকম। হুম। তারপরে আমি নতুন নোডটা বানায় নতুনটা বানায় একেবারে এটাতে পুশ করব। মানে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আগে পুশ করে ডিলিট করেন। ওইটা না করে আপনি যেটা করতে পারেন ডিলিট করে পরে পুশ করতে পারেন। একই কথা। পরপর ২ বার যদি আপনি মিনিমাম এক্সট্রাক্ট করেন এটা অটোমেটিক চলে গেল। ১ম বার মিনিমাম ছিল কে? ৫। এটা মিনিমাম যখন আপনি ডিলিট করে দিছেন তখন যেটা মিনিমাম সেটাই আসলে সেকেন্ড মিনিমাম ছিল। তাই তো?
আনা বোঝা যাচ্ছে? স্যার আবার হিপিফাই না করে নিলে কি সেকেন্ড মিনিমামটা মিনিমাম খেয়াল হয়ে যায়? করেন, এক্সট্রাক্ট যখন আমি করতেছি, এক্সট্রাক্ট এর মধ্যে কিন্তু ২ টা জিনিস আছে। এক্সট্রাক্ট মিন এর মধ্যে কিন্তু অনেক কিছু হয়। আমি যখন মিনিমাম এক্সট্রাক্ট করি তখন আমি ১ম কথা হচ্ছে ভ্যালুটা লিখে রাখি। যেটাকে আমি রিটার্ন করব সেটাকে লিখে রাখি। আর মানে সেটাকে এক জায়গায় রাখি। ধরেন আমি হচ্ছে রিটার্ন করব কাকে? আর কে। আর ইকুয়ালস টু হচ্ছে আমার অ্যারের টপে যে আছে সে। এরপরে কিন্তু হিপিফাই কল করতে হয়। এক্সট্রাক্ট মিন এর মধ্যে হিপিফাই কল করা আছে বাই ডিফল্ট। কারণ এক্সট্রাক্ট মিন আসলে মানে কি? সেটা হচ্ছে আমি মিনিমামটাকে ফেলে দিব এবং জিনিসটা হিপ থাকবে। এই ২ টা জিনিসই মেক সিউর করতে হবে। ফাইন্ড মিন আর এক্সট্রাক্ট মিন কিন্তু আলাদা জিনিস। আমরা জাস্ট মিনিমাম ফাইন্ড মিন মানে হচ্ছে আমরা জাস্ট মিনিমামটা কত সেটা দেখতে চাই। বা জাস্ট শুধু যদি দেখতে চাই, সি মিন বা সিক মিন এগুলা বলতে পারেন। আর এক্সট্রাক্ট করার মানে হচ্ছে ফেলে দিব এবং জিনিসটাকে নষ্ট হয়ে গেছে হিপ প্রপার্টি সেটাকে ঠিক করে আসবো। বোঝা যাচ্ছে? জি। ইনসার্ট এর মধ্যেও একই কথা। ইনসার্ট মানে যে আপনি শুধু অ্যারের একটা জায়গায় মানে ধাক্কা দিয়ে ঢুকায় দিলেন তা না। ইনসার্ট মানে ফার্স্ট কথা হচ্ছে ঢুকানো হবে। এরপরে আবার হিপিফাই কল করা হবে। কারণ আপনি একটা জিনিস ঢুকানোর পরে এটা আনস্টেবল হইল। এই অ্যালগরিদম মানে এই ফাংশনের মধ্যেই জিনিসটাকে আবার স্টেবল করতে হবে। সেটা ইনসার্ট এর ক্ষেত্রেও সত্যি। এইজন্যই তো লগ ইন কমপ্লেক্সিটি লাগে। আপনার মনে নাই? এই যে ইনসার্ট করতে লগ ইন লাগে। তারপরে আর কি জানি যেটা করলাম এক্সট্রাক্ট করতেও লগ ইন লাগে। লগ ইন কেন লাগে? কারণ আমরা তো হিপিফাই কল করতেছি। হিপিফাই কল না করলে তো লগ ইন লাগতো না। ওকে? আচ্ছা। তো এই হচ্ছে কথা যে আপনার ২ টা যদি আপনি মানে মিনিমাম আর সেকেন্ড মিনিমাম বের করার উপায় কি? ১ম এ মিনিমামটা বের করে এক্সট্রাক্ট করে ফেলো। এরপরে আবার যদি একই কাজ করো মানে মিনিমামটা এক্সট্রাক্ট করো তাহলে আসলে ইউ বেসিক্যালি ডিড হোয়াট? ইউ বেসিক্যালি এক্সট্রাক্টেড ২ টা মিনিমাম মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। এবং এটা সবসময় কাজ করবে। এই অ্যালগরিদম কখনোই আটকায় যাবে না। যেমন আপনি বলতে পারেন যে, "স্যার, হোয়াট ইফ দিস?" মানে এই অ্যালগরিদম যখন একটা নোড বাকি থাকবে তখন কিন্তু আর এই কাজ করতেছি না। দেখেন খেয়াল করেন এই অ্যালগরিদমটা চালাচ্ছি কতক্ষণ? লেংথ যতক্ষণ ১ এর চাইতে বেশি আছে। কারণ আমার এই অ্যালগরিদম রান করতে গেলে আমার ২ টা নোড লাগে। তার মানে মিনিমাম ২ টা নোড আছে। এটা মেক সিউর করেই আমি এই কাজগুলা করতেছি। ওকে? কথাটা কি বোঝা গেছে? সারা? ওকে। সো probably she has some mic problem today. যদি হয় তাহলে এই হচ্ছে কথা। মানে এটা খুবই সহজ কাজ। এটা নতুন কিছু না। এটাই হচ্ছে হাফ প্যানেল কোডিং। Someone is texting me. Yes, in call messages. ও আচ্ছা, সরি। সেই হচ্ছে কথা। এটা মানে কঠিন কোনো কাজ না। ফার্স্ট কথা হচ্ছে এটা কাজ করে। অ্যান্ড এটা কেন কাজ করে সেটার একটা প্রুফের আইডিয়া এখানে কিছু হিডেন সাইড আছে। সেগুলা আমরা পড়াচ্ছি না। কারো যদি খুব ইচ্ছা থাকে আপনারা ওইখান থেকে একটু দেখে টেখে নিবেন। সো বাট স্ট্র্যাটেজি সেই একই। কি স্ট্র্যাটেজি? কেউ যদি প্রুফ করতে বলে আপনাদেরকে জীবনে কখনো, আপনি কি দেখাবেন? যে এই যে আমি গ্রিডি উপায়ে যেটা মিনিমাম একটা ট্রি বিল্ড করতে গিয়ে দেখেন খেয়াল করেন। অলরেডি কিন্তু একটা ছোট ট্রি আমি বিল্ড করে ফেলছি, তাই না? ১ম ২ টা যখন এক্সট্রাক্ট করছি একটা ছোট ট্রি বিল্ড হয়ে গেছে। তারপরে কি করতেছি? নেক্সট ইন লাইন যে আছে তাকে সাথে নিয়ে আমি হচ্ছে আবার একটা ট্রি বিল্ড করতেছি। তার মানে ছোট, ছোট ট্রি মিলায়ে একটা বড় ট্রি বানাচ্ছি। গ্রিডি উপায়ে ছোট, ছোট ট্রি বানাচ্ছি। এবং আমি আশা করতেছি যে এই ছোট, ছোট ট্রি একসাথে করলে একটা অপটিমাল বড় ট্রি পাওয়া যাবে। সো আমি কি বলতে চাচ্ছি এখানে কিভাবে প্রুফ করবেন? আপনি দেখাবেন যে এই যে ছোট, ছোট ট্রি বানানোতে কোনো ক্ষতি হচ্ছে না। আমি অপটিমাল এর দিকেই আগাচ্ছি। এই। এগুলো আসলে কুইজের জন্য বা এক্সামের জন্য ইম্পোর্টেন্ট না। জাস্ট আপনার মনের খোরাক থাকলে করতে পারবেন। সো আমরা আসলে কি শিখলাম গ্রিডি থেকে? একটু খেয়াল করে দেখেন। গ্রিডি থেকে গ্রিডি না মানে হাফ ম্যান এনকোডিং থেকে আমরা কি শিখলাম? যে ASCII আসলে অপটিমাল ওয়ে না। এনকোডিং করার জন্য আমরা যদি এই জিনিসটা নিয়ে কেয়ার করি যে কয়টা বিট পাঠানো হচ্ছে, তাহলে ASCII মোটেই অপটিমাল কিছু না। ASCII খুবই ওয়েস্টফুল একটা জিনিস। কেন? কারণ ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম না। ই, আই, এ তারপরে টি এই ক্যারেক্টার গুলা খুব বেশি, বেশি সংখ্যক থাকে আমাদের ডিকশনারিতে। সো এইগুলাকে যদি আমরা কম লেংথ এর বিট দিতে পারতাম তাহলে আমাদের জন্য লাভ হইতো। এটা হচ্ছে ফার্স্ট কথা, ফার্স্ট লার্নিং। সেকেন্ড লার্নিং কি? হাফ ম্যান এনকোডিং অপটিমাল ওয়ে। এটা প্রুভেন। মানে লিটারালি প্রুভেন যে এর চেয়ে ভালো এনকোডিং স্কিম সম্ভব না। এটা হাফম্যান প্রুফ করছে। এটা খুবই সিগনিফিক্যান্ট একটা জিনিস ইনফরমেশন থেকে। ৩ নম্বরটা কি? ৩ নম্বর জিনিস যেটা আমরা দেখলাম যে হাফম্যান এনকোডিং আসলে একটা গ্রিডি অ্যালগরিদম।
আমরা আসলে এফিশিয়েন্ট স্কিম বের করতে গিয়ে যে হাফম্যানটা আসলে এটা একটা গ্রিডি অ্যালগরিদম। আমরা ছোটগুলাকে নিয়ে ট্রি বানাচ্ছি, এইভাবে করতে করতে আমরা দিন শেষে একটা অপটিমাল ট্রি পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্লেম। সো গ্রিডি অ্যালগরিদমের মানে রিক্যাপ গুলা দেখেন। গ্রিডি অ্যালগরিদমের মানে এক্সাম্পলারি ফিগার হচ্ছে এইটা, যে হোয়াট উই আর ডুইং ইজ আমরা গ্রিড করতেছি। এখানে পানি আছে, পানি খেতে গিয়ে আমাদের মুখ যদি এখানে আটকে হয়ে যায়, উই ডোন্ট কেয়ার। আমরা এতই গ্রিডি, গ্রিডি অ্যালগরিদমের সময় আমরা ৩ টা জিনিস দেখছি। একটা হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন। তার মানে কি ছিল? আমার কাছে অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল সারাদিনে। সকাল ৮টা থেকে ধরেন একটা অ্যাক্টিভিটি ৮টা থেকে ১১টা, আবার কোনো অ্যাক্টিভিটি ১২টা থেকে ২টা। এরকম অনেকগুলো অ্যাক্টিভিটির মধ্যে কোনটা করলে দিন শেষে সবচেয়ে বেশি সংখ্যক কাজ করা যায়। সেকেন্ড ছিল শিডিউলিং, যেটা গতকাল দেখছি। আমি আজকে ভিডিও দিয়ে দিব। অ্যান্ড দেন ফাইনালি দেখলাম হাফ ম্যানের কোডিং। এই হচ্ছে কথা। কি? আর গ্রিডি অ্যালগরিদমের মানে গ্রিডি একটা অ্যালগরিদমিক ডিজাইন প্যাটার্ন, জাস্ট লাইক ডিভাইড অ্যান্ড কনকোয়ার। কি সুবিধা গ্রিডিতে? সেটা হচ্ছে এটা অফেন ইজি টু রাইট ডাউন। বাট এটা জাস্টিফাই করা, এই যে এটা প্রুফ করা, খেয়াল করেন অনেক কঠিন। এতই কঠিন যে আমি আপনাদেরকে প্রুফ হিডেন স্লাইডে পাঠিয়ে দিছি, যেটা দেখা লাগবে না। ওকে, এটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রি একই সাথে কেন এখন পড়াচ্ছি খেয়াল করেন। মিনিমাম স্প্যানিং ট্রি অন্যান্য ক্লাসে, অন্যান্য সেকশন গুলাতে আরো আগেই পড়ানো হয়েছে। আমি কেন এখন পড়াচ্ছি? কারণ দেখেন, খেয়াল করেন মিনিমাম স্প্যানিং ট্রি আসলে জিনিসটা কি এবং কোর্সের কোথায় ছিল। আমরা কোর্সের কোথায় ছিলাম একটু খেয়াল করে দেখেন। আমরা ফার্স্টে আমরা কিছু কি দেখছি, ওই যে কিভাবে অ্যালগরিদম অ্যানালাইসিস করতে হয় সেগুলা দেখছি। অ্যানালাইসিস এর পরেই আমরা ফার্স্টে কিছু সর্টিং সার্চিং এর মনে হয় কিছু অ্যালগরিদম দেখছি। সর্ট, দেন হচ্ছে সার্চ। তারপর পরে খেয়াল করবেন আমরা কিন্তু গ্রাফে ঢুকে গেছি। কি পড়ছে ওইখানে? গ্রাফ, গ্রাফ কি, গ্রাফ কেন, গ্রাফ কিভাবে, এইসব পড়ছি। তারপরে কিছু অ্যালগরিদম পড়ছি। গ্রাফকে কিভাবে সার্চ করা যায়, বিএফএস, দেন হচ্ছে ডিএফএস, এগুলার কিছু অ্যাপ্লিকেশন দেখছি। তারপর পরই দেখেন, খেয়াল করেন আমরা বলছি যে এইগুলা তো আসলে আনওয়েটেড গ্রাফের জন্য কাজ করে। গ্রাফে যদি ওয়েট থাকতো তখন কি করতাম? তখন শর্টেস্ট পাথ কেমনে বের করতাম? ওইগুলা দেখাইতে গিয়ে আমরা আপনাদেরকে ডায়াক্সটা দেখাইছি। ওইগুলা বের করতে গিয়ে আপনাদেরকে বেল এন্ড ফোর্ড দেখাইছি। তারপর পরে খেয়াল করেন আনরিলেটেড একটা জিনিসে জাম্প করলাম। এই যে এখন যা পড়াচ্ছি সেটা কি? গ্রিডি। খেয়াল করেন এতক্ষণ কিন্তু আমি একটা দাগ দিয়ে আসছি যে কেন দাগ। ফার্স্টে অ্যানালাইসিস, কিছু সোজা অ্যালগরিদম, এরপরে রিলেটিভলি হার্ডার অ্যালগরিদম। এই জায়গাটা কিন্তু এই যে গ্রিডি, আমি বারবার বলতেছি যে দেখেন আমি কিন্তু বলতেছি যে অ্যালগরিদম গুলো খুব সোজা। এই যে হাফ প্যান্ট পড়াইলাম, খুবই সোজা অ্যালগরিদম। এখন দিলে আপনারা এখনই পরীক্ষা দিয়ে উঠতে পারবেন। তাহলে এত কঠিন জিনিসের পরে এটা পড়াচ্ছি কেন? কারণ আমরা এই যে গ্রাফের যত রকম অ্যালগরিদম পড়তেছি, ডায়াক্সট্রা, তারপরে বেশিরভাগ অ্যালগরিদম হচ্ছে আসলে গ্রিডি অ্যালগরিদম। এখন মিনিমাম স্প্যানিং ট্রি অন্যান্য সেকশন গুলাতে এই জায়গায় পড়ানো হয় গ্রিডির আগে। মিনিমাম স্প্যানিং ট্রি কেন? মিনিমাম স্প্যানিং ট্রি ফার্স্ট কথা এখানে কেন পড়ানো হয়? কারণ এটা গ্রাফের জিনিস। গ্রাফ কমপ্লিটলি ধরে একেবারে গ্রাফ শেষ করে তারপরে হচ্ছে গ্রিডিতে জাম্প করে, তারপরে যে আছে সবকিছু জাম্প করে। মানে গ্রাফের সাথে এইখানে দেখা, এখানে শেষ। বাট এই যে অ্যালগরিদম গুলা, যে মিনিমাম স্প্যানিং ট্রি, ডায়াক্সট্রা, এগুলো যে আসলে গ্রিডি অ্যালগরিদম, এইটা বুঝতে গেলে মানে এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। এটা আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি নিজেও আসলে ভালো মতো বুঝি নাই। আমি 221 এর ইকুইভ্যালেন্ট কোর্স যখন করছি আমার ইনস্টিটিউশনে, তখন আসলে এগুলো আমি ভালো মতো বুঝি না। বাট এই জন্য আমার টার্গেট হচ্ছে এইটা যে আচ্ছা ভালো কথা, ডায়াক্সটা আপনাদেরকে যেহেতু ল্যাবে দেওয়া হবে, ডায়াক্সটা আপাতত দেখাই। এরপরে যত দ্রুত পারি বাকি অ্যালগরিদম গুলো দেখানোর আগে গ্রিডিটা শেষ করি। এখন আপনাদেরকে যখন মিনিমাম স্প্যানিং ট্রি পড়াবো, আপনারা সাথে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা তো একটা গ্রিডি অ্যালগরিদম। এটা নাথিং স্পেসিফিক, এটা একটা গ্রিডি অ্যালগরিদম। এবং কি মজা মিনিমাম স্প্যানিং ট্রি, এটা একই সাথে যে ধরেন এটা হচ্ছে গ্রিডি আর এটা হচ্ছে গ্রাফ। তাহলে এই দুইটার ইন্টারসেকশনে পরে হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি পড়ে, এই দুইটার ইন্টারসেকশনে ডায়াক্সটা পড়ে। ডায়াক্সটা দুর্ভাগ্যবশত আমার আগে পড়ায় ফেলতে হয়েছে। আজকে আমি এই মিনিমাম স্প্যানিং ট্রি পড়াবো। এটা পড়ানোর জন্য আগে গ্রাফ শেষ হয়েছে, আগে গ্রিডি শেষ হয়েছে। এখন জিনিসপত্র ধরা যায়। সো ইফ দ্যাটস দ্য কেস, আমরা এই যে গ্রিডি টিডি দেখে আসছি। আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। এখন এজেন্ডা কি আমাদের? আমাদের এজেন্ডা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি কি জিনিস? এত বারবার বলতেছি, এটাকে ছোট করে এমএসটি লিখতেছি। জিনিসটা কি? এইগুলাকে কিভাবে মানে
একটু হচ্ছে কিছু গ্রাফ থিওরি টুলস দেখবো কিভাবে এই কাজগুলা করা যায়। দেন ২ টা অ্যালগরিদম দেখবো মিনিমাম স্প্যানিং ট্রি বের করার। একই কাজ করার ২ টা অ্যালগরিদম। শর্টেস্ট পাথের মতোই। শর্টেস্ট পাথের মতোই যে শর্টেস্ট পাথের একটা শর্টেস্ট পাথ বের করতে গেলে ২ টা অ্যালগরিদম। একটা হচ্ছে ডায়াক্সো, একটা বেলম্যান ফোর্ড। কিন্তু সেইখানে একটু বিপত্তি আচ্ছা হ্যাঁ, এখানেও একটু বিপত্তি আছে। একটা কিছু কাজ করতে পারে, এটা পারে না। আবার এটা কিছু কাজ করতে পারে, ওটা পারে না। এই এইজন্য ২ টা অ্যালগরিদম দেখব। তাহলে দেখেন মিনিমাম স্প্যানিং ট্রি কি জিনিস? মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে গেলে এটা একটু খেয়াল রাখবেন। ফার্স্ট কথা যে আমার যে গ্রাফটা দেওয়া থাকবে সেটা ফার্স্ট কথা হচ্ছে একটা ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ মানে কি? সাইফ ওয়েটেড গ্রাফ মানে কি? স্যার যার একটা কস্ট আছে একটা নট থেকে ইয়াস আরেকটা। তার মানে প্রত্যেকটা এজ এর সাথে করেসপন্ডিং একটা ওয়েট আছে। তার মানে সেটার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যদি আমরা বানাইতাম তাহলে জাস্ট 0 1 দিয়ে হইতো না। কি হইতো? 1 না দিয়ে আমরা আসলে 1 এর বদলে লিখে দিতাম আসলে কস্ট কত। প্রত্যেকটা এজ এর কস্ট আছে। এই হচ্ছে কথা। এখান থেকে এখানে যাওয়ার কস্ট ৭, এখান থেকে এরকম। আর আনডিরেক্টেড মানে হচ্ছে যেটার কোনো ডিরেকশন নাই। আমি জানি না কালকে একজন আমাকে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস না অ্যাসাইনমেন্টের প্রবলেমে বলল যে সিম্পল গ্রাফ মানে নাকি আনডিরেক্টেড গ্রাফ। সিম্পল গ্রাফ মানে নাকি ডিরেক্টেড হইতে পারবে না। দেখেন এই জিনিসপত্রগুলাকে গুলানো যাবে না। I understand যে আপনার কাছে মনে হইতে পারে যে ডিরেক্টেড গ্রাফের চাইতে আনডিরেক্টেড গ্রাফ রিলেটিভলি সিম্পল। মানে কথ্য ভাষায় সিম্পল। বাট আসলে সিম্পল গ্রাফ কথাটার মানে ওইটা না। আপনি কথ্য ভাষায় সিম্পল বলতে যা বুঝান মানে নিরীহ, সেটা না। সিম্পল গ্রাফ ডিরেক্টেড ও হইতে পারে, সিম্পল গ্রাফ আনডিরেক্টেড ও হইতে পারে। সিম্পল গ্রাফে জাস্ট ২ টা জিনিস থাকবে না। কি থাকবে না? প্যারালাল প্যারালাল এজ থাকবে না। ইয়েস, এজ প্যারালাল এজ আর থাকবে না। দেখেন এগুলা ডিরেক্টেড প্যারালাল এজ। ডিরেক্টেড হইলেও সেটা আ আচ্ছা আনডিরেক্টেড প্যারালাল এজও সম্ভব। এই যে এটা একটা আনডিরেক্টেড গ্রাফ কিন্তু সিম্পল গ্রাফ না। উনি উনার মনের যে সিম্পলিসিটি সেটার সাথে সিম্পল গ্রাফকে মানে একীভূত করে ফেলছে। এটা হচ্ছে ১ম কথা হচ্ছে প্যারালাল এজ থাকতে পারবে না সিম্পল গ্রাফে। সেকেন্ড কথা হচ্ছে কোন লুপ থাকতে পারবে না। এই ভার্টেক্স থেকে এমন কোন এজ থাকতে পারবে না যেটা এই ভার্টেক্সেই ফেরত আসে। সেটা ডিরেক্টেড ও হইতে পারবে না, আনডিরেক্টেড ও হইতে পারবে না। এই, এই হচ্ছে কথা। সো মিনিমাম স্প্যানিং ট্রির জন্য এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনাদেরকে যা পড়াচ্ছি আপনারা কোয়েশ্চেন করতেই পারেন যে হোয়াট ইজ স্যার ডিরেক্টেড গ্রাফে কি মিনিমাম স্প্যানিং ট্রি হয় না? হয়। ডিরেক্টেড গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি বেশ কঠিন। ভুলে গতবার একটা গ্রুপকে ডিরেক্টেড গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে দেওয়া হয়েছিল প্রেজেন্টেশন। পরে আমি দেখি যে খাইছে। এটা তো মানে আমিই বুঝতে পারতেছি না। এটার যে অ্যালগরিদম গুলো আছে আমি মানে আমার বুঝতে একটু বেগ পাইতে হইছে। পরে লোকজনকে ওইটা চেঞ্জ করে অন্য টপিক দেওয়া হইছে। সো সিমপ্লিসিটির জন্য আমরা যে জিনিসটা কনসিডার করব সেটা হচ্ছে আনডিরেক্টেড এবং ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ তো অবশ্যই। সো এসাবা বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে। স্প্যানিং ট্রি মানে কি? আপনাকে কি দেওয়া থাকবে? একটা গ্রাফ দেওয়া থাকবে, সেটা ওয়েটেড হবে, আনডিরেক্টেড হবে। সেটার স্প্যানিং ট্রি। ওকে। তাহলে এবার ৩ টা ওয়ার্ডের মধ্যে এইটাকে আসেন আগে বুঝি। স্প্যানিং ট্রি কি? তারপরে মিনিমাম দেখব। স্প্যানিং ট্রি কি? স্প্যানিং ট্রি হচ্ছে এমন একটা ট্রি যেটা তার প্রত্যেকটা ভার্টেক্সে কানেক্ট করে। এটা কিন্তু আনডিরেক্টেড গ্রাফ এবং এটা কিন্তু ট্রি না। এখন আমাকে কেউ একটু বলেন যে ট্রি কাকে বলে? আল্লাহ এটা মুছতে হবে। বলেন ট্রি কাকে বলে? সাইকেল ছাড়া গ্রাফকে। আর সাইকেল একটা ছাড়া সোর্স গ্রাফ। থাকতে হবে। সাইকেল ছাড়া থাকলেই হবে? আর সোর্স থাকতে হবে একটা। না, ওইটা হচ্ছে রুটেড ট্রি। আপনি যেটা বলছেন সেটা রুটেড ট্রি। স্যার কারো ২ টা প্যারেন্ট থাকা যাবে না স্যার। না, এই প্যারেন্ট ট্রি এই যে দেখেন খেয়াল করেন। এটা একটা দাঁড়ান আপনার জন্য সবচেয়ে বিশ্রী ট্রিটা আরকি। মানে যাতে আপনাদের এই কনফিউশন দূর হয়ে যায়। এটা কি ট্রি নাকি ট্রি না? ট্রি অবশ্যই যে সোর্স আছে। ইয়েস স্যার, ট্রি স্যার। কোথায় সোর্স আছে? এখানে সাইকেল কোনটা সোর্স? এই যে একদম লেফটে। এটা সোর্স। হ্যাঁ, কেন আপনার এটাকে সোর্স মানে আচ্ছা তাইলে মানে রুট সোর্স আর যদি কি। আপনি এটা রুট আচ্ছা তাহলে আসেন আপনাকে আমি আরেকটা রুট দেখাই। এটা আপনি তো হচ্ছে তখন লেফটটাকে রুট বলছিলেন। আসেন আজকে এইটাকে এখন এইটাকে রুট বলবেন কেন? আপনি নিশ্চয়ই কারণ এটাকে রুট বলবেন। হ্যাঁ, কেন? এটা তো লেফটেও না, এটা রাইটেও না, এটা এক সাইডে নাই।
আপনি আগেরবার হচ্ছে এরকম এক সাইডের নোটটাকে রুট বলছিলেন। আমি অনেক ঘুরায় আনছি আলেফ লায়লার মতো। স্টিল আপনি বলছেন এটা রুট। কারণ এখন ওইটার এটাকে রুট ওটার বলতেছেন কোনো কেন? প্যারেন্ট নাই তাই। এটার প্যারেন্ট নাই? না, আচ্ছা ওটার দেখেন, প্যারেন্ট কে? দেখেন আমি স্যার এই জিনিসটাকে এটা তো ২ স্যার ভাবে আঁকতেছি। ডিরেক্টেড স্যার দিচ্ছে। এটা এটা তো ডিরেক্টেড না। আনডিরেক্টেড। আমি এটাই বলছি দেখেন। এই গ্রাফটাকে আমি জাস্ট সরি স্যার, এটা আনডিরেক্টেড। এটা ডিরেক্টেড হলে হবে না স্যার? আনডিরেক্টেড কি গ্রাফ ট্রি হইতে পারে না? আনডিরেক্টেড কি ট্রি হয় স্যার? হ্যাঁ, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে আপনার ট্রি এর মধ্যে একটা ইমপ্লিসিট ডিরেকশন আছে। যেমন এই যে আমরা একটু আগে যা শিখলাম ওই যে হাফম্যান ট্রি। এই যে নোড থেকে শুরু করলাম, লেফটে যাব, রাইটে যাব। ঠিক আছে? এইখানে কি এরকম কোনো ইমপ্লিসিট আচ্ছা না, আপনাদের তো আবার আ মানে আচ্ছা। আমি আসলে ওই যে আপনারা যখন লেখেন আমি জানি না একটু মানে আউট অফ টপিক কথা বলতেছি। সেটা হচ্ছে আমি যখন লিখি খাতাটা আমি এইভাবে নেই। একটু বাঁকা করে আরকি। বাম দিকে একটু বাঁকা হয়ে। ওকে? আপনারা কি বুঝতে পারতেছেন? মানে ধরেন ইয়েস স্ট্যান্ডার্ড স্যার। নিয়মে হ্যাঁ, আমরা এইরকম দেখি স্ক্রিন। বাট আমি খাতাটাকে একটু এরকম নেই। এই যে এটাকে আসলে কিন্তু আমি এরকম আঁকার চেষ্টা করছিলাম। বাট পরে আমি বুঝতে পারতেছি যে এটা আসলে আবার সেই ট্রি এর মতো হয়ে যাচ্ছে। এটা রুট, এগুলা তার চিলড্রেন, লেফট চিলড্রেন সেরকম। সো আসেন আমরা কনফিউশন দূর করার সাথে আপনাদের প্রমিত একটা এটাকে আমি ট্রি বলতে চাচ্ছি দেখেন। এটাকে ট্রি বললে আপনাদের কারো কষ্ট হয় কিনা দেখেন। এটা ট্রি। কোনো কষ্ট তো হওয়ার কথা না। এটাকে আপনি ট্রি বলতেছেন এই যে আপনি এবার বলেন এবার কোনটা প্যারেন্ট? এটা প্যারেন্ট নাকি আপনার? আনাফ? লেফটেরটা হইতে পারে অথবা একদম এই যে লেফটেরটা হইতে পারে অথবা রাইটেরটা হইতে পারে। খেয়াল করেন। ওই আপনি যেটা বলতেছেন ওই যে ওইখানে রুটেড ট্রি বলে ওগুলাকে। রুটেড ট্রি, আনরুটেড ট্রি ২ রকমই হয়। রুটেড ট্রি মানে হচ্ছে আপনার একটা ফিক্সড রুট আছে। সেখান থেকে আপনি ট্রাভার্স করে ডানে বামে এসব যাবেন। বাট ইন জেনারেল ট্রি কিন্তু শুধু রুটেড ট্রি না। ট্রি রুটেড, আনরুটেড ২ টাই হইতে পারে। এটা একটা আনরুটেড ট্রি। রুট আচ্ছা তাহলে এবার আসেন ট্রি কাকে বলে? ট্রি মানে হচ্ছে এমন একটা গ্রাফ এই যে আমি এখানে ঝাড়ু দিয়ে রাখছিলাম। ঝাড়ুটা মুছে ট্রি ফেলি। মানে কি এখানে বাইনারি ট্রি বুঝাচ্ছেন নাকি? না। বাইনারি ট্রি সব মানে কি দেখেন খেয়াল করেন। বাইনারি ট্রি হচ্ছে একটা রুটেড ট্রি। ফার্স্ট কথা বাইনারি ট্রি একটা রুটেড ট্রি। এই যে বাইনারি ট্রি মানে হচ্ছে একটা রুট থাকবে। প্রত্যেকটা রুটের ২ টা করে চিলড্রেন থাকবে। মানে যেই রুটেড ট্রি বলতে আমি এটা বোঝাচ্ছি যেখানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ আছে। বাট এই যে গ্রাফটা আঁকলাম এখানে কি কোনো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ আছে? মানে এখানে কিন্তু নাই। আপনি এটাকেও প্যারেন্ট করতে পারেন। আমাদের এটাকে যদি বানানো এটাকে দেখেন খেয়াল করেন। আপনি যদি এটাকে রুট ধরেন তাহলে আপনার ট্রিটা হবে এরকম। মানে আপনি যদি B কে রুট ধরেন তাহলে ট্রিটা হবে এরকম। আপনি যদি C কে রুট ধরেন তাহলে আপনার ট্রিটা হবে হয়তো এরকম। বুঝাইতে পারতেছি? আপনি D কে রুট ধরলে জিনিসটা হবে এরকম। এটা আসলে ১ম কথা হচ্ছে এটা আনরুটেড ট্রি। এখানে কোনো রুটের মানে ডেফিনিশন নাই। এই হচ্ছে কথা। এখানে ট্রাভার্স এর কোনো ডেফিনিশন নাই। এই। তাহলে আনরুটেড ট্রি বা জেনারেল ট্রি বলতে আমরা আসলে কি বুঝি? ট্রি বলতে আমরা যেটা বুঝি ট্রি একটা গ্রাফ। দেখেন কনফিউশন এ পড়বেন না এবং ভুল তথ্যে থাকবেন না। ট্রি হচ্ছে একটা গ্রাফ কথা সত্যি যেখানে কোনো সাইকেল নাই। যে জিনিসটা আপনারা মিস করছেন সবাই সেটা হচ্ছে এটা একটা কানেক্টেড গ্রাফ। কানেক্টেড গ্রাফ না হলে ট্রি হইতে পারবে না। খেয়াল করেন। এই যে একটা গ্রাফ, এটা ট্রি না। এই পুরাটা মিলে একটা ট্রি না। আমি কি বুঝাইতে পারতেছি? এটা একটা গ্রাফ। এই গ্রাফটার এই পার্টটুকু কানেক্টেড, এই পার্টটুকু কানেক্টেড। বাট ওভারঅল গ্রাফটা কানেক্টেড না। এই গ্রাফটা কানেক্টেড না। যদি না হয় তাহলে এটা ট্রি না। ওকে? বোঝা গেল? ইয়েস স্যার। আরেকটা জিনিস একটু খেয়াল করেন সেটা হচ্ছে ট্রি বোঝার একটা ভালো উপায় আছে বাট সেটাই একমাত্র উপায় না। একটা ট্রিতে কয়টা এজ থাকবে? বলেন। n ভার্টেক্স এর একটা ট্রিতে সাইফ আপনি বলেন না। n ভার্টেক্স এর একটা ট্রিতে কয়টা এজ থাকবে? আমি বলতে চাচ্ছি যে আমার কাছে -1 n-1 ইয়াস n-1 কেন? কারণ কোন সাইকেল থাকতে পারবে না। কোন সাইকেল যদি না থাকে এবং সেটা যদি কানেক্টেড হয় তাহলে খেয়াল করেন ২ টা কানেক্ট করতে ১ টা লাগে, এজ লাগে। ৩ টা কানেক্ট করতে ২ টা এজ লাগে। ৪ টা কানেক্ট করতে ৩ টা এজ লাগে। এরকম। সো আপনি যতগুলা কানেক্ট করবেন সবসময় তার একটা সরি তার একটা এজ কম লাগবে। সো আপনাকে যদি বলি একটা ধরেন আপনাকে কিছু একটা দিয়ে বললাম যে এইটা ট্রি কিনা দেখাও।
গ্রাফ এঁকে দিলে তো বুঝতেই পারবেন ট্রি কিনা, বাট আপনাকে যদি অ্যাডজেসেন্সি লিস্ট বা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দেই, বা আপনাকে যদি বলি যে একটা গ্রাফে n-1টা এজ আছে, এটা ট্রি কিনা। এসাবা, আমাকে একটা কোয়েশ্চেনের উত্তর দেন দেখি। আমি আপনাকে বললাম যে একটা গ্রাফে n-1টা এজ আছে, এটা কি ট্রি? সাইকেল থাকবে না। হ্যাঁ স্যার, ট্রি হইতে পারে কানেক্টেড। ট্রি হইতে পারে, এটা কি ট্রি হবেই? না স্যার, এটা কম্পালসরি না। ইয়াস, এটা কম্পালসারি না। আমাকে একটা এক্সাম্পল দিতে পারবেন? ধরেন আপনাকে বললাম 4 ভার্টেক্সের একটা গ্রাফ, সেখানে 3টা এজ আছে, বা 5 ভার্টেক্সের একটা গ্রাফ, সেখানে 4টা এজ আছে। আমাকে এরকম একটা গ্রাফ বলেন। গ্রাফ মানে কি আসলে এবিসি? আমি আপনাকে ভার্টেক্স এঁকে দিচ্ছি। একটা হ্যাঁ, একটা স্কয়ার, ইয়েস, আর একটা আলাদা। ইয়েস, একটা স্কয়ার একটা আলাদা। তাহলে খেয়াল করেন 5টা ভার্টেক্স, স্টিল 4টা এজ আছে, কিন্তু এটা কানেক্টেড না। এখন কি বোঝা যাচ্ছে ট্রি কাকে বলে? মানে আমি কি কনভিন্স করতে পারতেছি যে রুটেড ট্রি ছাড়া ট্রি হইতে পারে? এটা ট্রি না। সো জি স্যার। ইয়েস, গুড, আপনার মানে ভালো। সো ইফ দ্যাটস দ্য কেস, তাহলে আসেন আমরা হচ্ছে এখন একটা ট্রি বানাবো। এই ট্রি এর কোনো রুট টুট কিছু থাকবে না, আমরা জাস্ট এইরকম কিছু একটা বানাইলেই খুশি, যেটাতে কোনো সাইকেল থাকবে না এবং কানেক্টেড হবে। এটাকে বলে স্প্যানিং ট্রি। আচ্ছা, ওটা হচ্ছে ট্রি, সরি, কানেক্টেড থাকবে এবং আচ্ছা স্যার, বলেন। এই যে এই গ্রাফটার মধ্যে তো মানে ডিরেকশন নাই, তো এটা তো সাইকেল হয়ে যায় না এরকম? সাইকেল হয়ে যায় না, না, দেখেন খেয়াল করেন, এটা মিনিমাম স্প্যানিং ট্রি না তো। আমাকে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এখান থেকে আমার মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করতে হবে। আমি তো এটা বলি নাই যে এটা মিনিমাম স্প্যানিং ট্রি। এইরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, সেখান থেকে ওই যা বের করতে হবে। গুড। সো দেখেন, আমার ডেফিনিশন মানে এরকম একটা স্প্যানিং ট্রি। এটা স্প্যানিং ট্রি মানে কি? এমন একটা ট্রি হবে, প্রথম কথা হচ্ছে ট্রি হবে এবং সেটা সকল আমার এই গ্রাফে যতগুলো ভার্টেক্স দেওয়া থাকবে সবাইকে কানেক্ট করে থাকতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এজ গুলা মিলায়ে যে ট্রিটা হয়, ফার্স্ট কথা হচ্ছে এটা ট্রি হয় কিনা সেটা দেখেন। ট্রি হয় কিনা দেখেন। স্প্যানিং ট্রি কথাটার মধ্যে দুইটা জিনিস, ফার্স্ট কথা হচ্ছে ট্রি কিনা, সেকেন্ড কথা হচ্ছে এটা স্প্যান করে থাকে কিনা। স্প্যান মানে হচ্ছে ছড়ায় থাকা, তার মানে সকল ভার্টেক্স কে টাচ করা। এটা ট্রি কিনা সেটা আগে দেখেন। হলুদ এজ গুলা মিলায়ে কোনো ট্রি হয় কিনা। ট্রি তো হয়, রাইট? হ্যাঁ, ট্রি হয়। কিভাবে বুঝতেছি? কেউ লেফট আউট হয়ে নাই, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে কোনো সাইকেল নাই। এই যে এরকম দেখেন, গেলাম, ভালো কথা, কোথাও কোনো সাইকেল নাই। আপনি এক জায়গা থেকে শুরু করে সেখানে ফেরত আসবেন, এটা সম্ভব হবে না। আর স্প্যানিং ট্রি বোঝার উপায় কি? আপনি তাকাবেন যে হলুদ এজ গুলা সব ভার্টেক্স কে টাচ করছে কিনা। এই যে এজটা মানে প্রত্যেকটার সাথে একটা করে হলুদ কানেকশন আছে কিনা। এ কানেক্ট মানে এ আছে, বি আছে, আই আছে, সবাই আছে। সো ফার্স্ট কথা হচ্ছে এটা একটা স্প্যানিং ট্রি। ওকে, কিন্তু আমাদের টার্গেট ছিল মিনিমাম স্প্যানিং ট্রি বের করা। তাহলে স্প্যানিং ট্রি কি এটা কি বোঝা গেল? যাওয়ারই কথা, কঠিন কিছু না। এখন আসেন, মিনিমাম বোঝার আগে আমরা বুঝি যে একটা স্প্যানিং ট্রি এর কস্ট কি। এই যে একটা স্প্যানিং ট্রি বানাইলাম, এই স্প্যানিং ট্রিটা বানাইতে আমার কত কস্ট হইছে? এটার কস্ট বলতে আমি কি বুঝি? এটা স্প্যানিং ট্রি এর কস্ট হচ্ছে যতগুলা এজ নেওয়া হইছে সেই এজ গুলার কস্টের যোগফল। যতগুলা এজ নেওয়া হইছে সেই এজ গুলার কস্টের যোগফল। আমি কি বুঝাইতে পারতেছি? এসব আমাকে একটু হেল্প করেন। এখানে কয়টা ভার্টেক্স আছে? 7 কয়টা? 1 2 3 4 না 9টা। 9টা। সো আপনি আমাকে বলেন, আমি এটা হাইড করে দিচ্ছি। এখানের স্প্যানিং ট্রিতে কয়টা এজ থাকবে? 9টা ভার্টেক্স। হ্যাঁ, 9টা ভার্টেক্স এর একটা স্প্যান মানে গ্রাফের মধ্যে কয়টা? 8টা থাকে। 8টা। ইয়েস, গুড। সো সেটা যদি হয় তাহলে দেখেন এখানে 8টা এজই আছে। 1 2 3 4 5 6 7 8। এই 8টা এজের যোগফল মানে 8টা এজের যে ওয়েটের যোগফল, সেটাই হচ্ছে এটার কস্ট। সেটার কস্ট কত? এটার কস্ট হচ্ছে 67। আমাদের হিসাব করতে হবে না, বাট এটা হচ্ছে 67। সো ওকে, ভালো কথা। খেয়াল করেন, চেঞ্জটা খেয়াল করেন। এটাও একটা স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি এটাতে মানে দেখেন এই জিনিসটা আগে মানে ভেরিফাই করেন যে এটা স্প্যানিং ট্রি।
স্প্যান করে আছে, প্রত্যেকটা ভার্টেক্সে আছে এবং দিন শেষে এটা একটা ট্রি, কোনো সাইকেল নাই। ঠিক আছে? এটার কস্ট কত? কেউ একজন বলেন। এটার কস্ট হচ্ছে কত? আমরা হিসাব করি 12, 13, 25 আর 3, 28, 9, 37। 37, এটার কস্ট হচ্ছে 37। তাহলে বুঝতেছেন যে আগের স্প্যানিং ট্রিটার কস্ট ছিল 67, আরেকটা স্প্যানিং ট্রি বানাইলাম, এটার কস্ট হচ্ছে 37। তার মানে মিনিমাম স্প্যানিং ট্রি আসলে কি? সারা, মিনিমাম স্প্যানিং ট্রি মানে কি? এই দুইটা স্লাইড থেকে আপনি আমাকে বলেন যে মিনিমাম স্প্যানিং ট্রি শব্দটার মানে কি? ওকে, ইউ হ্যাভ সাম মেক প্রবলেম, আমি ভুলে গেছি। সো সামওয়ান এলস? মিনিমাম স্যার সেটার কস্টের কস্ট কম হবে। ইয়াস, ইয়াস। আমি এমন একটা তাহলে খেয়াল করে দেখেন যে স্প্যানিং ট্রি কিন্তু একটা না, স্প্যানিং ট্রি কিন্তু হাজার হাজার লাখ লাখ হতে পারে। আপনাদের জন্য একটা গুড এক্সারসাইজ হচ্ছে একটা ট্রি এর কয়টা স্প্যানিং ট্রি পসিবল সেটা বের করবেন যদি পারেন। কয়টা স্প্যানিং ট্রি পসিবল খেয়াল করেন, প্রশ্ন উল্টাপাল্টা করবেন না। কয়টা মিনিমাম স্প্যানিং ট্রি বলি নাই, একটা ট্রি এর কয়টা স্প্যানিং ট্রি পসিবল, এটা পারলে আমি কোর্সে 2 মার্কস বোনাস দিব, ফুল কোর্সে। ওকে, সো স্যার পরে কবের ভিতর স্যার করবো? এটা কি মানে একটা ফর্মুলা আছে এরকম যে I have no idea. ট্রিতে আচ্ছা, এত- ফর্মুলা তো আছে। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে এটা কি বোনাস দিব? এটা তো ইয়াতে আছে, স্ট্যাক ওভারফ্লোতে আছে। বাট ওকে, আজকের মধ্যে পারলে বোনাস দিব জান। হাসেন না, হাসেন না। এত বড় প্রুফ। জি না, আমরা কি প্রুফ করে দিব? প্রুফ করতে হবে না, মানে কত সেটা মানে কত আপনি একটা ভ্যালু লিখলেন সেটার জাস্টিফিকেশন তো দিতে হবে, যেটা এত এই কারণে। জাস্টিফিকেশন স্ট্যাক ওভারফ্লো। স্ট্যাক ওভারফ্লো ইউজ করলে হবে না। আপনি দেখেন পারেন কিনা, নিজে পারেন কিনা, চিন্তা ভাবনা করে দেখেন। যাই হোক, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি যেটা বলতে চাচ্ছি, মিনিমাম স্প্যানিং ট্রি মানে হচ্ছে সেইটা যে স্প্যানিং ট্রি বানানোর কস্ট হবে মিনিমাম। এই এই হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। একটা মিনিমাম স্প্যানিং ট্রি কি জিনিস? যেটা কস্ট মিনিমাম। সো এমএসটি কই লাগে? এমএসটি অনেক জায়গায় টায়গায় লাগে, একটু দেখবেন। আর এটার জন্য একটা ভালো ছিল, কিন্তু সময় নাই। একটা কোড করে একটা জিনিস দেখানো যায়। সো আমরা কি দেখবো এখন? আমরা আচ্ছা, ফার্স্ট কথা যে মিনিমাম স্প্যানিং ট্রি কি বোঝা গেল। এখন আমরা কি করব? এখন আমরা মিনিমাম স্প্যানিং ট্রি কিভাবে বের করতে হয় একটা গ্রাফ দেওয়া থাকলে সেটা দেখবো। সো আমরা আজকের ক্লাসে বা আজকে আর কালকের ক্লাস মিলায়ে দুইটা গ্রিডি অ্যালগরিদম দেখবো। দুইটাই গ্রিডি এবং দুইটাই মিনিমাম স্প্যানিং ট্রি বের করে। এবং আমি কিন্তু বুঝাই বলতেছি যে মিনিমাম স্প্যানিং ট্রি গ্রাফেরও পার্ট, গ্রিডি অ্যালগরিদমেরও পার্ট। আপনারা রিলেট করতে পারেন কিনা দেখেন। গ্রিডি অ্যালগরিদমে কি হবে? আমার হাতে অনেক অপশন থাকলে আমরা একটা চুজ করব। তার মানে আপনি আসলে বেসিকলি বুঝতে পারতেছেন, আইদার প্রায়োরিটি কিউয়ের কাজ কারবার থাকবে অথবা কি থাকবে, ওই যে সর্ট করে হচ্ছে মিনিমামটাকে নেওয়া থাকবে। এইভাবে চলবে। আইদার তার কমপ্লেক্সিটি হবে, মানে অর্ডার অফ এন টাইপ কিছু কিছু হইতে পারে। আর যদি সর্ট টর্ট করা লাগে বা কোনো প্রায়োরিটি কি ইউজ করা লাগে তখন হচ্ছে লগ টক কিছু চলে আসবে। বাট অ্যালগরিদম গুলার টাইম কমপ্লেক্সিটি বের করা খুবই সোজা, অ্যালগরিদম গুলা বোঝাও খুবই সোজা। স্যার এইটা কি যে ক্রুজ কালার যে প্রিম? জি, ক্রুজ কালার প্রিমস। যে দুইটা অ্যালগরিদম দেখবো, একটার নাম প্রিমস, একটার নাম ক্রুজ কালার। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমাকে একটু বলেন যে কেমনে, আমি তো আপনাদেরকে ক্লু টু দিলাম যে কেমনে আমরা এই কাজটা করতে পারি, কি করতে পারি, কিভাবে হচ্ছে একটা মিনিমাম স্প্যানিং ট্রি বানাইতে পারি। আইডিয়া, যেহেতু এটা একটা গ্রিডি অ্যালগরিদম এবং আমি বলেও দিচ্ছি, তাহলে গ্রিডির প্রথম স্টেপটা চিন্তা করেন যে কি করব। খেয়াল করেন অ্যাক্টিভিটি সিলেকশনের সময় কি করতেছিলাম, যেটা ফিনিশিং টাইম আগে সেটা নিয়ে ফেলতেছিলাম। কেন? কারণ ওই কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে তখন আমি নতুন কাজ করতে পারবো। এক, শিডিউলিং এর সময় কি করতেছিলাম, এটা রেশিও বেশি ছিল। আপনাদের কালকের ক্লাস যদি মনে থাকে, যেটা করলে লাভ বেশি বা যেটা দেরি করলে পেনাল্টি বেশি সেটা তাড়াতাড়ি করে ফেলতেছিলাম। ঠিক একইভাবে হাফ ম্যানে যেটা কম আছে তাদেরকে তাড়াতাড়ি ধরে একটা ট্রি বানাই দিচ্ছিলাম। এইখানে কি করব একটু চিন্তা করে বলুন এসাবা। স্যার
সবচেয়ে কস্ট হ্যাঁ, সবচেয়ে কস্ট কম কম যেটা সেটাকে স্যার নিয়ে প্রথমে কি করব? খেয়াল করেন। আর কেউ? তো এটা তো মেবি ক্রুসকালের অ্যালগরিদম ওয়াইজ হাই, হাই। এজ আচ্ছা, গুলা ক্রুসকাল হোক আর হ্যাঁ, মানে ইয়েস, ক্রুসকাল বেসিক্যালি ওইভাবেই আসে। বাট আমরা আপাতত ক্রুসকাল দেখতেছি না। আমরা আপাতত প্রিমসে যাচ্ছি। বাট আমি বলতেছি ফার্স্ট স্টেপটা কি হবে? ক্রুসকালেরও ফার্স্ট স্টেপটা কি? খেয়াল স্যার করেন। সর্ট করে রাখা এজ শর্ট গুলিকে টর্ট না, কোনটা মানে শর্ট করতে হবে না। মানে আমি বলতে চাচ্ছি প্রথম যে এজটাকে আমি নিব, খেয়াল করেন। আমার আইডিয়াটা বোঝা যায় কিনা দেখেন। আমি যে জিনিসটা চাচ্ছি আপনারা বলছেন, বাট ঠিক এসেন্সটা আসছে কিনা আমি শিওর না। এই যে এজটা দেখেন, খেয়াল করেন, এই যে এজ 2, আমি আমার টার্গেট হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি বানানো। তার মানে আমার কস্টটাকে আমার খেয়াল রাখতে হবে। এখন যেন তেন স্প্যানিং ট্রি বানাইলেই হবে না। আমি বলতে চাচ্ছি এই এজটা আমার মিনিমাম স্প্যানিং ট্রিতে থাকবে। থাকবেই থাকবে। এই জিনিসটাতে সাথে কি আপনারা একমত? ইয়েস স্যার। জি স্যার। এসাবা বোঝা যাচ্ছে? দেখেন, আমি বলতে চাচ্ছি এই যে এইটার কস্ট হচ্ছে মিনিমাম। যতগুলা এজ আছে তার মধ্যে এটা মিনিমাম। আমি বলতে চাচ্ছি এই এজটা আমার মিনিমাম স্প্যানিং ট্রিতে থাকবেই। জি স্যার। আচ্ছা, সেইটা যদি হয়ে থাকে তার মানে আমি এইভাবে আগাবো। দেখেন, খানিকটা আই এম সাউন্ডিং লাইক ডায়াক্সট্রা। আই এম সাউন্ডিং কথাটা ঠিক না, এখনো কিছু ইনফরমেশন দেওয়া উচিত তারপরে। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে আমার মিনিমাম এজ গুলা নিতে হবে, না নিয়ে কোনো উপায় নাই। ওকে, সো আচ্ছা, মাঝখানে কিছু হিডেন স্লাইড আছে, ওগুলা লাগবে না। এখন খেয়াল করেন, আমরা একটা জায়গা থেকে শুরু করব। ভালো কথা, যে কোনো একটা জায়গা থেকে আমরা শুরু করব। আমরা আজকে দেখতেছি প্রিন্স, ফার্স্ট কথা। সো আজকে আমরা যে অ্যালগরিদমটা দেখবো সেটার নাম প্রিন্স। যদি সময় থাকে তাহলে ক্রুসকাল দেখবো, এই আর কি। প্রিন্সে আমরা কি করব? আমরা একদম খেয়াল করেন ডায়াক্সটার মতো, একদম হুবহু ডায়াক্সটার মতো যে কোনো একটা জায়গা থেকে শুরু করব। কি করব? গ্রিডিলি অ্যাড করব কোনটাকে? শর্টেস্ট এজ। এখান থেকে শুরু করে যেটা সবচেয়ে শর্টেস্ট আমরা সেইটাকে আমাদের ট্রিতে ঢুকাই দেব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি বানানোর উপায় কি বুঝতেছেন? মানে n-1টা এজ অ্যাড করলেই আসলে আমার মিনিমাম স্প্যানিং ট্রি হয়ে যাবে, তাই না? নাকি? আমার এরকম একটা কানেক্টেড গ্রাফ যদি থাকে, গ্রাফটা যদি অলরেডি কানেক্টেড থাকে, তাহলে আমার জাস্ট n-1টা এজ আমি যদি পিক করতে পারি একই স্টেপ ফলো করে, তাইলেই হবে। তো আমি এখান থেকে শুরু করলাম, ভালো কথা। এখান থেকে যতগুলো এজে যাওয়া পসিবল তার মধ্যে মিনিমামটাকে পিক করব। এখান থেকে কয়টা এজ আছে? কোনটা মিনিমাম? স্যার বিটা মিনিমাম। 4 হ্যাঁ, তাহলে আমার এটা নিতেই হবে। কেন? কারণ এদেরকে যদি আমি কানেক্ট করতে চাই, বি থেকে এ যদি আমি কানেক্ট করতে যাই, এটা ছাড়া আমার কোনো গতি নাই। খেয়াল করেন, এই দুইটা ছাড়া কোন, ফার্স্ট কথা হচ্ছে এ কে যদি আমি কানেক্ট করতে যাই, স্প্যানিং ট্রি মানে কি? এমন একটা ট্রি হইতে হবে যেখানে সব ভার্টেক্স থাকবে। তাহলে এ ভার্টেক্স তো সেটার মধ্যে থাকবেই, নাকি? এ কে বাদ দিয়ে কি স্প্যানিং ট্রি হবে? না। না। তাহলে এ কে যদি কানেক্ট করতে যাই, আমার হাতে কয়টা উপায় আছে? বি হয়ে এ কে কানেক্ট করা, এইচ হয়ে এ কে কানেক্ট করা। কোনটাতে কস্ট কম হবে? বি হয়ে, তাই না? বি। সো আমার কোনো উপায় নাই, আমার এ থেকে বি নিতেই হবে। ওকে, ভালো কথা। তাহলে একটা এজ আমি অ্যাড করে ফেললাম। এখন খেয়াল করেন, আগে আমি স্যার এতে এখানে একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন, কোশ্চেনটা এখানে বলেন। যদি স্যার 2 এ থেকে আই ও যদি 4 হতো সেক্ষেত্রে কি হতো স্যার? এ থেকে আই না এ থেকে এইচ? আ মানে যেকোনো একটা, জি স্যার, মানে স্যার এ থেকে এইচ এ যদি 4 হতো, জি স্যার। ইয়েস, মানে আপনি বলতে চাচ্ছেন এটাও 4 এটাও 4। কিছু করার নেই, ইয়েস যেকোনো স্যার। একটা নিতাম। তখন র্যান্ডমলি যেকোনো একটা নিতাম। ওকে স্যার। বুঝছেন? কারণ মানে আই এম কেয়ারিং অ্যাবাউট কস্ট। এইভাবে এ তে আসার কষ্ট 4। ধরেন পুরা জিনিসটা বিল্ড হয়ে গেছে। এই পৃথিবীতে সব হয়ে গেছে। এখন বি ও আছে, এইচ ও আছে, সবাই আছে, ভালো কথা। শুধু এ কে নেওয়া বাকি। সবাই হচ্ছে ওই যে গ্রিন কার্ড পেয়ে গেছে। শুধু ছোট ভাইটার গ্রিন কার্ড নেওয়া বাকি। মায়ের দিক থেকে গ্রিন কার্ড নিতেও ৳4 খরচ হবে, বা 4 দিন লাগবে, বা 4 বছর লাগবে, টু বি অনেস্ট। আর ব্রাদারের দিক থেকে পেতেও হচ্ছে 4 বছর লাগবে। সো দিন শেষে আপনার মিনিমাম কস্টে বা মিনিমাম সময়ে ফুল ফ্যামিলি গ্রিন কার্ড পাবে কিভাবে?
যে কোনো একটা প্রসেস ফলো করলেই হবে, বুঝতেছেন কথা? কারণ এটাতেও Yes, 4 yes. বছর সময় লাগবে, এটাতেও 4 বছর সময় লাগবে। বাট যদি এই কেসে ওই যে হাসব্যান্ডের থ্রুতে নিতে ৮ বছর লাগতো, বাট বাপের থ্রুতে নিতে হয়তো ৪ বছর লাগতো। তাহলে আমাদের এই পাশ থেকে গ্রিন কার্ডের এপ্লাই করা উচিত হবে। এই এইটা গেল। তাহলে খেয়াল করেন আমি এই এজটা এড করে ফেললাম। এখন খেয়াল করেন এই এজটা এড করার পরে কয়টা ভার্টেক্স আছে? ২ জন, রাইট? Yes, sir. তার মানে কয়টা মানুষের থ্রুতে এখন নতুন গ্রিন কার্ডের এপ্লাই করা যাবে? ২ জন। আমরা দেখব বি এর আত্মীয়স্বজন কারা আছে, বি তাদের জন্য এপ্লাই করতে পারবে। এ এর আত্মীয়স্বজন যারা আছে, এ এখন তাদের জন্য এপ্লাই করতে পারবে। মানে আসলে স্প্যানিং ট্রিটাকে বড় করতে পারবে, আমি যদি বুঝাইতে পারি। তাহলে এখন আমি দেখব এ থেকে যেসব জায়গায় যাওয়া যায় আর বি থেকে যেসব জায়গায় যাওয়া যায়, তাদের মধ্যে কোনটা মিনিমাম? সবগুলা মিলায়, মানে এ থেকেও দেখব, বি এর থেকেও দেখব। বুঝতেছেন কথা? Yes, sir. ওকে। এদের মধ্যে কোনটা মিনিমাম? এখানে ৮ আছে। Sir, এই যে CH. খেয়াল করেন সাইফ, আপনার কোয়েশ্চেনের আনসার আপনি পাবেন। একটা হচ্ছে AH ৮, আরেকটা হচ্ছে BC ৮, আরেকটা হচ্ছে BH ১১। তাহলে এই ৩ টার মধ্যে কোনটা নিব? C অথবা H, স্যার, যেকোনো একটা। ইয়েস। আইদার আমি AH টাকে এড করব অথবা BC টাকে এড করব। দেখেন ওরা র‍্যান্ডমলি এটাকে এড করছে। সমস্যা নেই, আমরা এটাও এড করতে পারতাম। বাট মানে আপাতত আমরা হচ্ছে এটা এড করলাম। আমার হাতে যখন মাল্টিপল অপশন থাকবে, একই কোয়ালিটির যেকোনো একটা র‍্যান্ডমলি পিক করব। এই র‍্যান্ডমনেস এর মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষার কোয়েশ্চেনে বলা হবে, কেউ ওই ডানে যাও, কেউ বামে যাও। এই। আর কেউ হচ্ছে মাঝামাঝি যাও। এই। সো এগুলো একটু খেয়াল রাখবেন। এটা কিন্তু কনভেনশন। এটা কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল না। তাহলে এখন খেয়াল করেন। এখন আমার হাতে ৩ টা ভার্টেক্স। আমি সি থেকেও নতুন জায়গায় যাইতে পারি। সো I can choose this edge, this অথবা এই যে again this and this. এগুলোর মধ্যে মিনিমাম কোনটা? 3 to 1. CI. সো আমি CI নিব। সো অ্যান্ড সো অন। এইভাবে যদি আমি আগাই, খেয়াল করেন ২ নেওয়ার পরে এখন আমার হাতে বাকি যে অপশন আছে তার মধ্যে নতুন যে অপশন এড হইছে সেগুলো অত ভালো না। অলরেডি একটা ভালো অপশন ছিল। সেটা হচ্ছে ৪। এড করে দিলাম। ভালো কথা। এখন আবার নতুন অপশন দেখেন, খেয়াল করেন। এখন কোনটাকে পিক করব বলেন? সাইফ বললেন না? ওটা কি F to G? ইয়েস, এটা F। আমি ইচ্ছা করে এখানে কলমটা ধরে রাখছি। F to G। ইয়েস, আমি এটা পিক করব। দিন শেষে এটা হবে, দেন যা হওয়ার তাই হবে। একই কথা। এখন এইটাই হইতেছে প্রিন্স। প্রিন্সের কাজ কি? প্রিন্সের কাজ মানে এবার আসলে আমরা জিনিসটাকে যদি সামারাইজ করি, প্রিন্সের কাজ কি? একটা ভার্টেক্স থেকে শুরু করো। শুরু করে যখন পসিবল হবে মিনিমাম এজটাকে নাও। খেয়াল করেন, বুঝতেছেন? গ্রিডি ব্যাপারটা কোত্থেকে আসতেছে দেখতেছেন? আপনি যেখান থেকে শুরু করবেন, আপনার হাতে আর কোনো অপশন, অনেকগুলো অপশন আছে, মিনিমামটাকে নিবেন। ভালো কথা। তারপর মিনিমামটাকে নেওয়ার পরে আমার সামনে এখন নতুন দ্বার খুলে গেছে সম্ভাবনায়। নতুন অপশন আসছে। যতগুলি অপশন তার মধ্যে মিনিমামটাকে নাও। এইভাবে করে আগাইতে একসময় আমরা দেখতে পাবো আমাদের একটা ট্রি বিল্ড হয়ে গেছে। আচ্ছা, এটা গেল একটা কথা। এইখানে একটু ব্যাপার আছে, ১৯-২০ এর একটা ব্যাপার আছে। একটু খেয়াল করেন। এই জিনিসটা ইম্পোর্টেন্ট। কোন জিনিসটা ইম্পোর্টেন্ট? আচ্ছা, এই জায়গাটা একটু দেখেন। ২ নিছি, ভালো কথা, আরিফ বলল। ২ এর পরে এখন এখান থেকে যাওয়া যায় ১ এ। তাহলে ১ ও নিছি। এখন আমাকে একটু বলেন কোনটা নিব? এখন মিনিমাম কস্ট কোনটা? এখন যতগুলা নিতে পারি তার মধ্যে মিনিমাম কোনটা? C to D. DE, C to D. C to D কেন? C to D কেন? মিনিমাম কস্ট কি ৭? আমরা এটা কারণ নিতে পারতাম না? এই এজটাকে নিতে পারতাম না? I তো অলরেডি busy। ইয়েস, মানে খেয়াল করেন। এই এজটা যদি আমি নেই তত কি বিপদ হবে খেয়াল করেন। এই এজটা যদি আমি ইয়েলো করে দেই, তাহলে দেখেন ইয়েলো না রেড করে দেই, সাইকেল ক্রিয়েট হয়ে গেল। তাহলে সাইকেল ক্রিয়েট করা যাবে না। তার মানে মিনিমাম হইলেই হবে না। এমন মিনিমাম নিতে হবে যেটা সাইকেল ক্রিয়েট করে না। সো ৬ কে আমরা নিতাম, কিন্তু নিতে গিয়ে দেখলাম হচ্ছে না। তখন আমরা নতুন অন্যদিকে চেষ্টা করছি। তারপরে ৭ ২ টা অপশন আছে। একটা ৭ এইটা, একটা ৭ এইটা। এটাও নেই নাই কেন? সাইকেল ক্রিয়েট হয়ে যাবে। তাই এটা নিছি। বুঝা গেছে? সো এভাবে মিনিমাম নিতে যদি সাইকেল ক্রিয়েট না হয় তখনই আমরা নিতে পারবো। এই হচ্ছে প্রিন্স এর আইডিয়া। একটা জায়গা থেকে শুরু করে এড করতে থাকি।
এই তিনজন একসাথে মনে হয় মানে ভাঙচুর করে পুরা অ্যালগোরিদমটা হয়তো তিনজনের খন্ড খন্ড কাজের যোগফল। সো একটা স্টার্টিং ভার্টেক্স থাকবে এস, ডায়াক্সের মতো না, বোঝা যাচ্ছে? ডায়াক্সটাতে তো এই কাজটাই করতেছিলাম, রাইট? এইখান থেকে শর্টেস্ট পাথ বের করতেছিলাম, একটা একটা করে মানে যত জায়গায় যাওয়া যায় একটা একটা করে যাচ্ছিলাম। এটাও খানিকটা সেরকম, পার্থক্য কোথায় সেটা একটু পরে দেখতেছি। তো আমার প্রিমস অ্যালগরিদমে আমাকে একটা গ্রাফ দেওয়া থাকবে, আমার একটা স্টার্টিং ভার্টেক্স থাকবে এস। সো লেট এস থেকে ইউ হবে দ্য লাইটেস্ট এজ, লাইটেস্ট মানে হচ্ছে যেটার ওয়েট সবচেয়ে কম, হালকা। এস থেকে যেইটা সবচেয়ে ছোট এজ সেটা নিব, এটা অবশ্যই আমি এতে ঢুকাই দিব, এমএসটি তে ঢুকাই দিব। সেটাই বলতেছিলাম যে এমএসটি তে এটা থাকবেই থাকবে, না থাকার কোনো উপায় নাই। দেন কি, দুইটা ভার্টেক্স অলরেডি ভিজিট করা হয়ে গেছে, কি কি না এস আর ইউ, এই এজটা যখনই আপনি ঢুকাইছেন সাথে সাথে এই ভার্টেক্সটারও খেলা শেষ, এই ভার্টেক্সটারও ভিজিট করা শেষ। ভার্টেক্স ভিজিট হয়ে গেল, খেয়াল করেন সেম আগের মতো কি বলে ওইটাকে, ডায়াক্সটাতে যেরকম একটা লুপ ছিল সেই রকম একটা লুপ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মানে আমরা সবগুলা ভার্টেক্স ভিজিট না করে ফেলতেছি, ততক্ষণ পর্যন্ত এই কাজটা করো। কি করব? মিনিমাম এজটাকে খুঁজে বের করো, যতগুলা এজ আছে তার মধ্যে সবচেয়ে মিনিমামটাকে খুঁজে বের করো। কেমন কেমন ভার্টেক্স, সরি কেমন এজ হইতে হবে, এমন এজ, খেয়াল করেন ডিরেকশন নাই, সরি এক্স থেকে ভি, এরকম একটা এজ খুঁজে বের করতে হবে কিরকম, যাতে এইটা ভিজিটের মধ্যে আছে কিন্তু এইটা নাই। আমি কি বুঝাইতে পারতেছি? খেয়াল করেন এইখানে কি করতেছিলাম, এই যে এই জিনিসটাকে একটু ঘুরায় পেঁচায় বলছি এরকম, এই যে আমি এই ভার্টেক্সটা অ্যাড করছি, কেন অ্যাড করছি এই ভার্টেক্সটা দেখেন তো, এই ভার্টেক্সটা এই কারণেই অ্যাড করছি, যেমন খেয়াল করেন। আচ্ছা এখন এই অবস্থায় সবচেয়ে মিনিমাম এজ কোনটা? 1, রাইট? কিন্তু আমি কি এটাকে Yes, sir. অ্যাড করতে পারছি? নো স্যার, পারি না। নাই। কেন? কারণ কারণ যাওয়ার কোনো উপায় নাই। এক্সট্রা হ্যাঁ, ভিজিটেড হতে হবে। এটা হ্যাঁ সেটাই। মানে এই 1 এ আসতে গেলে এটাকে নিতে গেলে এট লিস্ট 1 পাস ভিজিটেড হইতে হবে। সেই কাজটাই কিন্তু আমি ওখানে বলতেছি। আমি এই সকল অপশন বাদ দিয়ে নিছি এইটাকে। কেন? কারণ এটা ভিজিটের এখান থেকে এখানে যাচ্ছি। তার মানে অলরেডি যাওয়া পথে এখান থেকে এখানে যাচ্ছি। মানে এক স্টেপ নতুন। এই এই জিনিসটাই ওরা এখানে বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে? এমন একটা এজ নাও যেটার এক মাথা ভিজিটেড বাট অন্য মাথা ভিজিটেড না। এমন এজ নিতে হবে। এক্স হচ্ছে ভিজিটেড বাট ভি ভিজিটেড না। এরকম একটা এজ নিবা এবং সেটা হবে সবচেয়ে মিনিমাম। এরকম যত এজ আছে তার মধ্যে মিনিমামটাকে নিবা। নিয়ে সেম একই কথা। এখানে যা করছো সেই কাজটা আবার করো। এটাকে এমএসটি তে ঢুকাও এবং ভি কে ভিজিটেড এর মধ্যে ঢুকায় দাও। বুঝছেন তো কথা? খেয়াল করেন এক্স ভি, এটার মধ্যে এক্স অলরেডি ভিজিটেড ছিল। যেই মুহূর্তে আমি এই এজটা অ্যাড করলাম সাথে সাথে ভিও ভিজিটেড হয়ে গেল। বুঝা গেল? তাহলে এমএসটি আসলে Yes, sir. কি এসাবা? দেখেন তো এমএসটি আসলে কি? এসাবা তাড়াতাড়ি বলেন এমএসটি কি? আমাদের এই অ্যালগরিদম শেষে এমএসটি তে কি পাওয়া যাবে বলেন তো? স্যার মিনিমাম যে হ্যাঁ, মানে আমাদের এই যে এমএসটি নামের যে ডেটা স্ট্রাকচারটা এটার মধ্যে কি আছে বলেন তো? একটা এজ, তাই না? ডাইকাস একটা এজ। আবার এটাও একটা এজ। সো এমএসটি নামের আমার যে ডেটা স্ট্রাকচারটা আছে সেখানে আসলে বেসিক্যালি n-1 টা এজ থাকবে। এজের ইনফরমেশন থাকবে। এই আপনি অনেকভাবে রাখতে পারেন, এজ রাখতে পারেন, শুধু ভার্টেক্স রাখতে পারেন তাইলেও হবে। বাট এইখানে আসলে এমএসটি বলতে ওরা এজ বুঝাচ্ছে। n-1 টা এজ। ওরা দিন শেষে n-1 টা এজ দিবে তাইলে এমএসটি হয়ে যাবে। এটা একটু পরে লাগবে এই কথাটা। সো এই লুপটা এট মোস্ট n টাইমস চলবে। কেন? কারণ এট ইচ স্টেপ আমি আসলে ভার্টেক্স ভিজিটেডের সংখ্যা 1 করে বাড়াচ্ছি, তাই না? এই লুপটা একবার রান হওয়ার পরে একটা করে ভার্টেক্স ভিজিটেডে ঢুকতেছে। সো এইভাবে করে যতগুলা ভার্টেক্স আছে মোর অর লেস ততগুলা ভার্টেক্স অ্যাড হবে। এই হোক, এটা রানিং টাইম কত বলেন তো? হ্যাঁ এটা রানিং টাইম কত? এই অ্যালগরিদমটা রানিং টাইম বলেন। এই লুপটা কয়বার চলবে? n টাইমস, রাইট? আর সকল এজের মধ্যে মিনিমাম এজটাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে
সকল এজকে একবার করে ঘুরে ঘুরে আসতে হবে। তাহলে এজ আছে কয়টা? এমটা। আমরা আমাদের যে গ্রাফের যে কনভেনশন আমরা ফলো করি। আরিফ আপনি মনে হয় কিছু বলছেন? No, আচ্ছা, ওকে। সো আমার এনটা ভার্টেক্স, এমটা এজ। এই ২ টা লুপ একটার মধ্যে একটা ঘুরতেছে। সো আমার n ইনটু m টাইম লাগবে। বা আপনি অন্য ভাষায় বলতে গেলে v ইনটু e টাইম লাগবে। অর্ডার অফ v ইনটু e টাইম লাগবে। একটু খেয়াল করে দেখেন এটার নাম দিছি কিন্তু স্লো প্রিম। তার মানে এটাকে আমি একদিন না একদিন ফাস্ট করব। এই ফাস্ট করার আগে এখন যে অবস্থা তাতে v ইনটু e টাইম লাগবে। এই যে আনাফের ডায়াক্সটার মতো অবস্থা। এই কেউ যদি ডায়াক্সটাকে কোনো না করে, কি বলে? কোনো প্রায়োরিটি স্কিম ফলো না করে তার হচ্ছে এরকম টাইম কমপ্লেক্সিটি লেগে যাবে। এটা আমরা চাই না। সো এটাকে কিভাবে ফাস্ট করব? সেই একই রকম আস্তে, আস্তে দেখবেন ডায়াক্সটার দিকে চলে যাচ্ছি। তো ফার্স্ট কথা হচ্ছে এটা কাজ করে কিনা? অবভিয়াসলি এটা কাজ করে। এগেইন আমার উপর বিশ্বাস রাখতে হবে। কিছু করার নেই। n-1 টা এজ আমরা করতেছি। অ্যান্ড এমনভাবে এড করতেছি যাতে কোনো সাইকেল ক্রিয়েট না হয়। তো এই কাজটা যদি আমরা n-1 বার করি, আমি গ্যারান্টি যে আমি একটা ফার্স্ট কথা হচ্ছে একটা ট্রি পাবো। সেকেন্ড কথা হচ্ছে একটা স্প্যানিং ট্রি পাবো। এবং এটা একটা মিনিমাম স্প্যানিং ট্রি হবে। ৩ টা জিনিস। ৩ টাই আমি বিশ্বাস করতে বলতেছি। সো এটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি? এতক্ষণ যেটা দেখাইলাম এটা স্লো প্রিম, এটা আসলে আমাদের কোনো কাজে লাগবে না। আমরা এটাকে ফাস্ট করতে চাই। ওকে, একটু খেয়াল করে দেখেন কিভাবে এটা আমরা ইমপ্লিমেন্ট করব। নতুন কিছু না, আগের মতোই। ইচ ভার্টেক্স কি কিপ করবে? ইচ ভার্টেক্স যেটা দেখবে সেটা হচ্ছে দ্য ডিসটেন্স ফ্রম ইটসেলফ টু দ্য গ্রোয়িং স্প্যানিং ট্রি। সো প্রত্যেকটা ভার্টেক্সে যেটা থাকবে সেটা হচ্ছে মানে গ্রোয়িং স্প্যানিং ট্রি থেকে এটার কস্ট কত? তার মানে সি তে থাকবে এটার কস্ট হচ্ছে ৮। খেয়াল করে থাকেন। মানে বুঝে দেখেন। যেমন এইটুকু হয়ে গেছে ধরেন। আচ্ছা সি তে থাকবে এটার কস্ট ৮ না বলে এটা বলি। ধরেন এইটুকু আমার স্প্যানিং ট্রি বানানো হয়ে গেছে। ওকে? এখন আমি একটা নতুন ভার্টেক্স এড করতে চাই বা নতুন একটা এজ এড করতে চাই। কোনটা এড করব? বলেন কোনটা এড করব? C2F, এই যে এটা C2F। C2F, তো হ্যাঁ, আসলে যেটা করব সেটা হচ্ছে এখন আমি F কে বলব যে তোমার কস্ট হচ্ছে ৪। তার মানে এই দলে ঢুকতে গেলে তোমার কস্ট হচ্ছে ৪। জি কে বলবো তোমার কস্ট ৬, এইচ কে বলবো তোমার কস্ট ৭, তারপরে ডি কে বলবো তোমার কস্ট ৭। এই। সো প্রত্যেকটা ভার্টেক্স মানে যেসব জায়গায় আমরা যেতে পারি তাদেরকে বলবো যে দলে ঢুকতে গেলে লেটো গানের দলে ঢুকতে গেলে নজরুল তোমার এরকম কস্ট লাগবে। এই। সো এই হচ্ছে কথা। এবং কোন রাস্তা ধরে যাব এই। এটা বলা থাকবে। তার মানে প্রত্যেকটা ভার্টেক্স এর কাছে বলা থাকবে যে একে ঢুকতে গেলে ৪ কস্ট লাগবে এবং সি হয়ে ঢুকতে হবে। তাহলে তোমার ৪ টা কাজ হইলে তুমি সি এর সাথে যোগাযোগ। ব্যাপারটা এইরকম। সো এই যেমন ও বলতেছে যে আমি সি থেকে ৭ ডিসটেন্স দূরে এবং ওর কাছে এখন এরকম কোনো ইনফরমেশন নাই। তার মানে যখন আমার কাছে কোনো ইনফরমেশন নাই তখন আমার ডিসটেন্স কত? এটা এক্সট্রা রাইট? ইনফিনিটি। ওকে। সো ইফ দ্যাটস দ্য কেস তাহলে দেখেন এখন আমরা কি করব? এইরকম যতগুলা ভার্টেক্স কে খবর পাঠানো হইছে তার মধ্যে যার কস্ট মিনিমাম আমরা তাকে ট্রিতে ঢুকায় নিব। যেমনটা আমরা আগের স্লাইডে দেখতেছিলাম। যে এদের সবাইকে খবর পাঠানো হয়েছে যে তোমাদের কস্ট এরকম। সো যার কস্ট মিনিমাম আমরা হচ্ছে তাকে ঢুকায় নিব ট্রিতে। এই কাজটাই আমরা আসলে করতে থাকবো। এবং এই কাজটা করার পরে আমরা হচ্ছে মানে এখন ও যদি যেহেতু ঢুকে গেছে তাহলে ওর থেকে যেসব জায়গায় যাওয়া যায় তাদেরকে জানায় দিব যে দেখো জি তোমার আগে কস্ট ছিল ৬ ভালো কথা। বাট নাও ইউ গট এ নিউ ওয়ে। বুঝতেছেন আমার কথা? যেমন দেখেন খেয়াল করেন। B কে বলছিলাম যে ওর কস্ট ৬। কিন্তু যখনই আমি F কে ঢুকায় ফেলছি, যে মুহূর্তে আমি F কে ঢুকায় ফেলছি সাথে, সাথে কি হইল? G তে ঢুকার কস্ট কত হয়ে গেল? কেন? কারণ এখন G তে যাওয়ার রাস্তা I হয়ে না, এখন G তে যাওয়ার রাস্তা হচ্ছে F হয়ে এবং এটাই মিনিমাম। বোঝা যাচ্ছে? যদি বোঝা গিয়ে থাকে তাহলে একটু খেয়াল করে দেখেন। আমরা এখন মানে এইখানে প্রিন্স অ্যালগরিদম চালাচ্ছি। সরি। সোর্স থেকে সোর্সের ডিসট্যান্স 0 ভালো কথা। বা এইটাকে শুধু এই জিনিসটাকে এড করতে আমার কোনো পয়সা খরচ হয় নাই। কেন? কারণ আমি এখান থেকেই শুরু করতেছি। তাই তো? আমি এখানেই আছি। সো বি কে খবর পাঠানো হইল যে তুমি যদি আমার এই স্প্যানিং ট্রিতে ঢুকতে চাও তোমার কস্ট হবে ৪, তোমার কস্ট হবে ৮। ভালো কথা। এবং তুমি রিপোর্ট করবা কাকে? এ কে। তুমিও রিপোর্ট করবা এ কে।
এদের মধ্যে কাকে নেওয়া হবে দলে? বি কে। এই হচ্ছে কথা, এদের মধ্যে নেওয়া হবে বি কে। ও রিপোর্ট করলো ভালো কথা, কিন্তু আমরা দলে নিব শুধু বি কে। ভালো কথা, বি এর কাজ হয়ে গেল, বি কে আমরা রিচ করে ফেলছি, সো এটার কাজ শেষ। এখন খেয়াল করেন, এখান থেকে যেসব জায়গায় যাওয়া যায় তাদেরকে আবার আপডেট করতে হবে, যে তোমার কস্ট এখন 8, তুমি বি হয়ে আমার কাছে আসতে পারবা। ঠিক একইভাবে এইরকম, সো এইভাবে করে একদিন সি কে নেওয়া হয়ে যাবে। তারপর সি কে নেওয়ার পরই কিন্তু এই যে এদের কস্ট আগে ইনফিনিটি ছিল, এখন আপডেট করে ফেলতে হবে 2, 7 আর কত 4। বোঝা যাচ্ছে জিনিসগুলো? কি বোঝা যাচ্ছে কি করতেছি? খেয়াল করেন। এই বলেন। আপডেট করার জন্য একটা লুপ লাগবে না? হ্যাঁ, লুপ লাগবে। এই কাজটাই তো করতেছি, খেয়াল করেন। আমরা স্যার আমরা আগের মেথডে লাইক প্রায়োরিটি কিউ ইউজ করলে টাইম কমপ্লেক্সিটি এম আসতো। না, আমরা তো প্রায়োরিটি কিউ ইউজ করি নাই। আমরা আগেরটাতে দেখাইছি যে আমরা মানে চোখ বন্ধ করে গরুর মতো যতগুলা এজ আছে সবগুলা চেক করতেছি। মানে ইচ্ছা করে খারাপ দেখাইছি, মানে জিনিসটাকে খারাপ বলে প্রমাণ করছি। এখন জাস্ট ওইটাকে স্মার্ট করব, ঘষা মাজা করে প্রায়োরিটি কিউ টিপায় বলবো এই যে দেখেন তাই করতেছি। নাথিং স্পেসিফিক। এই বুঝতেছেন কথা? এই আমরা কি করতেছি, প্রত্যেকটার কি কে আপডেট করতেছি কিভাবে? আগে কি ছিল ইনফিনিটি, কিন্তু এটা নতুন কি হবে কত? এই যে এজের ওয়েটটা ইউ থেকে যদি ভি তে যাওয়া যায়, ধরেন আমরা এখন ইউ কে নিয়ে কাজ করতেছি, ইউ না মানে আমাদের হাতে তো অনেকগুলা পার্টিক্স। তো প্রত্যেকটার মধ্যে যেসব জায়গায় যাওয়া যায় তার কি যত ছিল, মানে তার প্রায়োরিটির ভ্যালু যত ছিল, যদি আমার নতুন এই ওয়েটটা তার চেয়ে কম হয় তাহলে আমি আপডেট করব। খেয়াল করেন, যদি আমি যা চাচ্ছি তা যদি কম হয় তাহলে আপডেট করব, আদারওয়াইজ যা ছিল তাই আছে। খেয়াল করেন ওই ডায়াস্টার মিনিমামের মতো, যে রিল্যাক্সেশনের মতো, যা ছিল তাই থাকবে কখন? যদি এটা মিনিমাম হয়। আর যদি কোনোভাবে এটা মিনিমাম হয়ে যায় তাহলে এটা বসায় দিব। এই হচ্ছে কথা, আপডেট করে ফেললাম। এইভাবে করে মানে কাজ করতে থাকবে। এই একটু দেখে দেখে নিয়ে এইভাবে করে চলতে থাকবে। আর এইখানে ওকে, সো ফার্স্ট কথা হচ্ছে এটা তো বুঝতেছেন যে প্রায়োরিটি বেসিসে আমরা হচ্ছে একটা নোটকে পিক করব এবং সেখান থেকে যেসব জায়গায় যাওয়া যায় তাদের সবাইকে আপডেট করব। ভালো কথা। তাইলে এইটা আসলে ডায়াক্সটা অ্যালগরিদমের মতোই না, মানে ডায়াক্সটা অ্যালগরিদমই, কিন্তু এটার সাথে ডায়াক্সটার ডিফারেন্স কি বলেন? ডায়াক্সটাতে আমরা নোডের হচ্ছে গিয়ে যে সোর্স থেকে ডিসটেন্স মাপতেছি, ইয়েস। আর এখানে খালি এই যে হ্যাঁ, এখানে তো মানে লাইক বি টু সি, লাইক আমরা খালি বি টু সি এর ডিসটেন্স দেখতেছি। ইয়েস, ওখানে একদম আমরা A to শুধু C B2C এর ডিসটেন্স দেখতেছি। ভেরি গুড। খেয়াল করেন, এটা আসলে ফার্স্ট এটা কোনো কথা না, এটা আসলে বেহুদা। এটা আমরা মানে এখানে যেটা বলছে সেটা হচ্ছে আমরা প্যারেন্টের ইনফরমেশন রাখতেছি, কিন্তু আমরা আপনাদেরকে এক্সট্রা কাজ করে ডায়াক্সটাতে কিন্তু দেখাইছি। ডায়াক্সটাতে আপনাদেরকে যখন পাথ প্রিন্ট করতে বলছি তখন আপনার প্যারেন্টের ইনফরমেশন রাখা লাগছে। এটা ডায়াক্সটার পার্ট না হইলেও রাখতে হইছে, তাই না? সো ওরা সেটাকে একটা মানে পার্থক্য হিসেবে দেখাইছে, যেটা আমাদের আসলে কোনো পার্থক্য না, এবং সেটা ওরা বলেও দিচ্ছে টু বি অনেস্ট, যে ডায়াক্সটাও এটা করতে পারে, এটা কোনো বড় ডিফারেন্স না। সেকেন্ড ডিফারেন্সটাই হচ্ছে আসলে আপনার ডিফারেন্সটা। খেয়াল করেন, ডায়াক্সটাতে আমরা আপডেট করতাম এইভাবে, ডায়াক্সটাতে কস্ট গুলা আস্তে আস্তে মানে যোগ হইতে থাকতো সোর্স থেকে ডিস্টেন্স। এই যে সব ডিস্টেন্স ভ্যালু গুলা, মাঝখানের ডিস্টেন্স ভ্যালু গুলা যোগ হইতো, ইউ থেকে ভি এর ডিস্টেন্সের সাথে ইউ এর ডিস্টেন্স যোগ হয়ে ভি এর ডিস্টেন্স পাওয়া যেত। কিন্তু আমরা যে প্রিমস অ্যাপ্লাই করতেছি, খেয়াল করেন প্রিমসে আরিফ যেটা বলছে এক্স্যাক্টলি সেইটা, আমরা শুধু ওয়েটের মানে এজের বেসিসে মাপতেছি, সোর্স থেকে ডিস্টেন্স কত এইসবের নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। যেমন খেয়াল করেন, এই যে ওয়ানটাকে যে নিছি বা এই কাকে যে নিছি, যাকে নিছি, আমরা চিন্তা করতেছি না যে এখান থেকে ওখানে যেতে কস্ট কত। আমাদের জাস্ট চিন্তা হচ্ছে, আমাদের চিন্তা এখন ওভারঅল, আমার কস্ট হইতে হবে মিনিমাম, ওভারঅল মিনিমাম। তো এই জন্য আমরা সবসময় এই মুহূর্তে যেটা মিনিমাম সেটাই নিচ্ছি। এই তাহলে খেয়াল করেন, এটার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনও আছে, আরিফ যেটা বললো। যেমন প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন বলতে মানে এইটাই আসলে বিগ ডিফারেন্স, যে ডায়াক্সটাতে আমাদের রিল্যাক্সেশন হইতে এইভাবে, এখন আমাদের রিল্যাক্সেশন হয় এইভাবে। এইটুকু চেঞ্জ করে দিলেই ডায়াক্সটা আর প্রিমস আসলে একই খেলা খেলবে। এই জাস্ট এটাকে এটা দিয়ে, কে মানে হচ্ছে কি, আপনি ডি দিয়েও বলতে পারেন, জাস্ট এটা ডি যা এটা ডিও তা, মানে একই একটা অ্যারে, জাস্ট আর কিছু না।
মানে আগে আপনার প্রায়োরিটি কিসের বেসিসে ঠিক হইতো? ডিসট্যান্সের বেসিসে, রাইট? হুম। এইখানে জাস্ট কে এর বেসিসে মানে ইয়া হবে, আর কিছু না। কে মানে হচ্ছে আপনি এটাকে যা বলেন এই আরকি। জাস্ট একটা নতুন অ্যারের নাম কে দিছেন, নাথিং এলস। কেতে হলো ওর ডিসট্যান্সটা থাকবে না? ইয়েস, ডিসট্যান্স মানে ওকে এড করতে কত কস্ট হবে সেটা থাকবে। কস্ট, ইউ ক্যান সে কস্ট। ইউ ক্যান অলসো সে মানে ডিসট্যান্স বলতে পারেন, বাট মানে ফিজিক্যালি ওই যে ফিজিক্যাল ডিসট্যান্স হইলো না আরকি। সোর্স থেকে ডিসট্যান্স এটা হইলো না। এই তাহলে যাই হোক, WUV তো একই জিনিস হলো না? WUV তো ওয়েট। হ্যাঁ, এটা একই জিনিস। এটা হচ্ছে একটা এজের ওয়েট, এটা হচ্ছে একটা এজের ওয়েট। মানে এই আমি যে দুটার মধ্যে মিনিমাম তো মানে একই জিনিসই তো, তাই না? না, খেয়াল করেন প্রথমে আপনি যখন ডায়াক্সটা চালাচ্ছেন আর প্রিন্স চালাচ্ছেন, প্রথমে সবার ডিসটেন্স কত? আচ্ছা ধরেন এটা কে না হয়ে এটা ডি। আমি বলতে চাচ্ছি তাতে জাস্ট এটাকে কে কে ডি লিখলেই আর কিছু মানে সমস্যা হয় না। শুরুতে সবার হ্যাঁ। ডিসটেন্স ছিল ইনফিনিটি। খেয়াল করেন আপনি যখন একটা ওয়েট এজ কে কনসিডার করতেছেন, সাথে সাথে কিন্তু ওইটার ডিসটেন্স কমে যাচ্ছে। ও আচ্ছা, ইনফিনিট, আচ্ছা বুঝছি, ইয়েস, বুঝছি। ইয়েস, এই ইনফিনিটিটা আপডেট হয় তারপরে মানে ইয়েস। শুরুতে তো সবাই ইনফিনিটি আছে। সরি। আর বললাম তো যে কিচ্ছু সমস্যা মানে পার্থক্য কিচ্ছু না। এখানে মিনিমাম স্প্যানিং ট্রি জাস্ট আইডিয়াটা ডিফারেন্ট। কিন্তু দ্য অ্যালগরিদম ইজ প্রিটি ওল্ড। এইখানে যা ছিল এটাকে জাস্ট ডি রেখে আপনি জাস্ট এই যে এই পোরশনটুকু মুছে দিলেই হবে। এই যে শুধু এইটুকু মুছে দিলেই আপনার কাজ হবে। একটু হয়তো কোডে একটু ১৯-২০ করতে হতে পারে ওই সূচনা লগ্নে, বাট লুপটা একই থাকবে। একটু খেয়াল করেন এই লুপটা যদি আপনারা দেখেন, আমি ক্লাস কত ২-৩ মিনিটের মধ্যে শেষ করব হয়তো। বাট এই লুপটা যদি আপনারা একটু দেখেন, লুপ না মানে সরি এই গ্রাফটা যদি দেখেন, এটা যদি সোর্স হয় মানে পার্থক্য 2 ভালো মতো বোঝানোর জন্য এটা হচ্ছে মিনিমাম একটা এক্সাম্পল। শর্টেস্ট পাথ এক্সাম্পল যদি আপনি এপ্লাই করেন, এস থেকে টি এর শর্টেস্ট পাথ কত? এটা রাইট? জি, স্যার। কিন্তু আপনি যদি এইটাকে স্প্যানিং ট্রি বা মিনিমাম স্প্যানিং ট্রি বানাইতে চান, আপনি কোন এজ গুলাকে পিক করবেন? যে 2 হ্যাঁ, ইয়েস। মানে এটা। অন দি আদার হ্যান্ড আচ্ছা, অন দি আদার হ্যান্ড আপনি যদি মানে ওই যে এইটাই হচ্ছে কথা যে মিনিমাম স্প্যানিং ট্রি এদেরকে নিয়ে কাজ করে আর শর্টেস্ট পাথ এটাকে নিয়ে কাজ করে। এই বাট অ্যালগরিদমটার শুধু এইটুকু চেঞ্জ করলেই আসলে খেলা এত ১৯-২০ পাল্টায় যায়। তো নাথিং নিউ। একটু খেয়াল-টেয়াল কইরেন এই আগের মতোই আমাদের আগের কমপ্লেক্সিটিও যেমন যা ছিল, আমাদের ডায়াক্সের কমপ্লেক্সিটিও যা, এটার কমপ্লেক্সিটিও যা। ডায়াক্সের কমপ্লেক্সিটি ছিল E প্লাস D কিন্তু log D এটাও একই। কারণ অ্যালগরিদমটাও বেসিক্যালি একই। আর কিছু না। বোঝা গেল? আমরা যদি প্রায়োরিটি কিউ হিসেবে আগের মতই বাইনারি কিপ ইউজ করি, এইজন্য আমি আর এক্সপ্লিসিটলি কোন রান টাইম এনালাইসিস দেখাচ্ছি না। এটা কাজ করে যেটা বললাম যে এটা স্লো প্রিম ছিল কিন্তু এটাকে ফাস্ট প্রিম বানানো হইছে। অ্যান্ড আমরা জায়াক্সটাকে যেভাবে ইমপ্লিমেন্ট করছি এটাকে আমরা সেইভাবে ইমপ্লিমেন্ট করব, তাইলে স্লোটা ফাস্ট হয়ে যাবে ফর নাও। সো আমরা কি শিখলাম আজকে? যেটা শিখলাম সেটা হচ্ছে প্রিমস গ্রিডিলি কাজ করে। অ্যান্ড এটা স্মেলস লট লাইক হচ্ছে আপনার ডায়াক্সটা। দেন এটার কমপ্লেক্সিটি ডায়াক্সটা। এই যেই জিনিসটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে আমরা ক্রুসকাল পুরাপুরি দেখব না। বাট ক্রুসকাল কি সেটা একটা ছোট্ট ইয়া দিয়ে মানে ১ মিনিটের মধ্যে শেষ করব। যে প্রিন্স ছাড়াও আসলে এমএসটি বের করার আরেকটা অ্যালগরিদম আছে। সেটাকে বলে ক্রুসকাল। ক্রুসকাল কি করে দেখেন? ক্রুসকাল হচ্ছে আরিফের আইডিয়াটাকে কাজে লাগায়। আরিফ শুরুতে যে কথাটা বলছিল। খেয়াল করেন, একটু যদি আপনারা মাথায় রাখেন যে আমি কিন্তু একটা বাক্য বলে কাজ শুরু করছিলাম যে এই এই এজটা আমি বলছিলাম এই এজটা এমএসটির পার্ট হবেই হবে। মনে আছে? এসাবা? আমি বলছিলাম কথাটা যে এই এজটা এমএসটির পার্ট হবেই হবে। কিন্তু আমরা কি যখন প্রিমস এপ্লাই করছি তখন কি আমরা এইটাকে শুরুতে এড করতে পারছি? না স্যার। পারি নাই। কেন? কারণ আমাদের একটা সোর্স ছিল। আমাদের এখান থেকে শুরু করার বাধ্যবাধকতা ছিল। এজন্য এখান থেকে যেটা মিনিমাম সেদিকে আগাইছি। ক্রুসকাল হচ্ছে এই সোর্স টোর্স এর ধার ধারে না। ক্রুসকাল দেখে মিনিমাম কোনটা। ক্রুসকালের কাছে আইডিয়া হচ্ছে এইটা যে এই জিনিসটা আমার মিনিমাম স্প্যানিং ট্রিতে থাকবেই। তাহলে এটাকেই আগে এড করি। সো ক্রুসকাল যেটা করে, ক্রুসকাল বেসিক্যালি চমৎকার একটা কাজ করে। এটা আমার সরি। আচ্ছা আপনারা কেউ আমাকে হেল্প করতেছেন না কেন? 2 এর চাইতে মিনিমাম হচ্ছে 1। সরি। সো এই জিনিসটা আমার এমএসটি তে থাকবেই থাকবে।
আচ্ছা, আপনাদের কি বুঝতে কোনো সমস্যা হইছে? আমি যখন এটাকে মিনিমাম ধরে কথা বলতেছিলাম? না স্যার আমি সেটাই। আমি 1 ই বলেছিলাম ফার্স্টে বাট আপনি স্যার কেন যেন আবার 2 ধরে করেছেন। আমি ও বুঝতেছিলাম আমি না কি কেন। আমিও খেয়াল করে নিয়েছি নিচে 1 আছে। ইট ওয়াজ ইয়েস। লুকিং এ লট লাইক 7। সো আমার সেম মানে আইডিয়াটা হোল্ড করে বাট এক্সাম্পলটা ডিফারেন্ট হয়ে যায়। যে এইটা হচ্ছে মিনিমাম। তো আমার মিনিমাম স্প্যানিং ট্রিতে এটা থাকতেই হবে। কোন উপায় নাই এটা রাখা ছাড়া। সো ক্রুসকাল যেটা করে এটাকে ঢুকায় দেয়। সো শুরুতেই সে হচ্ছে এই এজটাকে এড করবে। হয়ে গেল। তারপর ক্রুসকাল জিজ্ঞেস করে যে নেক্সট কে আছে মিনিমাম? ওকে আমি এড করব। সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এইটা। ২ টার যেকোনো একটাকে এড করবে। এগেইন সাইফের আগের কোয়েশ্চেনের আনসার দিচ্ছি। আপনার কাছে যদি একাধিক অপশন থাকে ইউ ক্যান পিক এনিওয়ান। কারণ তাতে কস্ট এর কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে? এবং কস্ট এর যে চেঞ্জ হয় না এটাও আমি বলতে পারবো। কেন? এটার একটা আইডিয়া হচ্ছে এটা একটা গ্রিডি অ্যালগরিদম। তো আপনি এখন এই মুহূর্তে যা ইচ্ছা করতে পারেন। তাতে পরে আপনাকে কেউ পেনালাইজ করতে পারবে না। এটাই কিন্তু গ্রিডি অ্যালগরিদমের সৌন্দর্য। যে আপনার এখন যা ভাল লাগতেছে তাই করবেন, পরে কোনো ক্ষতি হবে না। তাহলে আপনি ২ টার মধ্যে কোনটা নিবেন? দেখি ওরা কোনটা নিচ্ছে। ওরা প্রবাবলি এইটা নিচ্ছে। ওকে ভালো কথা। এখন নেক্সট ইন লাইন কে আছে বলেন? এসাবা। নেক্সট আমরা কাকে নিতে পারি? GF জিএফ। স্যার ইয়েস, জিএফ। কারণ এটা 2 মিনিমাম। এই 2 টা নেওয়ার পরেও এটা নেওয়া পসিবল। আমার কাছে এখন যে করসপন্ডিং অপশন আছে তার মধ্যে এটা মিনিমাম। সো আমি এটা নিব। এইভাবে করে আমি আগাইতে থাকবো। এখন আমার হাতে মিনিমাম হচ্ছে মনে হয় ৪। এই ৪ আর এই ৪। সো আমি হয়তো এই যে ও নিল এইটা ভালো কথা। দেন নিল এইটা। এইভাবে করে আগাইতে থাকবো। খেয়াল করেন এই ৬ টা কেন নিতে পারবে না? মানে এখন এই কারণ মুহূর্তে I আর মিনিমাম G হচ্ছে এটা। হ্যাঁ, ওই যে সেই ধরা আগের আছে। মতোই যে সাইকেল হয়ে যাচ্ছে। তো সাইকেল যখনই হইতে যাবে তখন নিতে পারবেন। তো ক্রুসকাল ইন এসেন্স আরো মানে মানে কি বলবো বুঝতে সোজা। একদম গ্রিডির মতো। মানে টু বি অনেস্ট এটা হচ্ছে মোর গ্রিডি আমার কাছে মনে হয়। সো ২ টাই গ্রিডি GF বাট মেইন কথা হচ্ছে এখানে যেটা করি সেটা হচ্ছে মিনিমামটাকে নিতে থাকি। যখন আমার সাইকেল হয়ে যাবে নিব না। কখন থামবো? এসা ভাই কথাটা বলেন। ক্লাস শেষটার পরে। আপনাকে এই কোয়েশ্চেনটা আগে একবার করছি। কখন থামবো? কয় কত আমার গ্রাফে তো এরকম হাজার, হাজার এজ আছে। আমি কয়টা এজ এড করার পরে থামবো? স্যার যখন সাইকেল ক্রিয়েট হয়ে যাবে তখন না, না। হ্যাঁ, N সাইকেল minus যেমন এই যে খেয়াল করেন। এখন তো সাইকেল ক্রিয়েট হয়ে যাচ্ছিল। আমি কি এখন থেমে গেছি? অ্যালগরিদম থামায় দিছি? না স্যার না। সাইকেল ক্রিয়েট হইলে আমি এটা নিব না। এটা কনসিডার করব না। কিন্তু আমার এই অ্যালগরিদম থামায় দিব কখন? যখন n-1 টা এজ এড করা হয়ে গেছে। বুঝছেন? আপনাকে এই কোয়েশ্চেনটা কিন্তু আগে একবার করছিলাম। কারণ একটা গ্রাফে মিনিমাম স্প্যানিং থেকে n-1 টা এজ থাকতে পারে। যখন আমি n-1 টা এজ পেয়ে গেছি, আমার কাজ শেষ। এই এটা হচ্ছে ক্রুসকাল। এখন এই কাজটা কিভাবে করতে পারি, এটা করে কিভাবে করতে পারি সেটা আমরা নেক্সট দিন একটু ঘষামাজা করে দেখব। বাট তারপরে আমাদের গ্রিডি শেষ। কাল নেক্সট দিনই আমরা হচ্ছে মানে নেক্সট উইকে আমরা আসলে ডায়নামিক প্রোগ্রামিং শুরু করব।